এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম সাকিব হোসেন। ওনার বাড়ি বরিশাল জেলার সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের 4 নং হবিনগর গ্রামে। থার্সডে নাইটের 182তম এপিসোডে জিনের মুক্তি শিরোনামে ওই এপিসোডের চতুর্থ একটি ঘটনা আপনারা শুনেছেন। মূলত ওই ঘটনাটি কিন্তু এই সাকিব হোসেন ভাই পাঠিয়েছিলেন। এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি কিন্তু সাকিব হোসেন ভাইয়ের সাথেই ঘটেছে 2018 সালে। উনি ওই সময় পটুয়াখালী জেলার কলাপাড়ায় অবস্থিত বাংলাদেশের অন্যতম বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ছিলেন। ওখানে কিন্তু চায়না কোম্পানির মাধ্যমে বাংলাদেশের লোক নিয়ে কাজ করানো হতো। উনি 2018 সালে ওখানে একটি জব নেন। উনি যে কাজটি করতেন সেটা হচ্ছে বড় বড় ক্রেন থাকে না ওখানে, ওই ক্রেন দিয়ে ভারী মালামাল কন্টেইনার বা লোহার শিট যেগুলো রয়েছে সেগুলো এক স্থান থেকে অন্য স্থানে সরানো, এই কাজটি উনি করতেন। এই কাজে উনি দক্ষ ছিলেন। আর ওনারা যেখানে থাকতেন আসলে ওই জায়গার আশেপাশে থাকার জায়গা ওভাবে ছিল না। যে কয়েকটা দোকান ছিল, কয়েকটা দোকান ওনারা ভাড়া নিয়েছিলেন। কয়েকটা দোকান ভাড়া নিয়ে ওই দোকানের ভেতরে বেশ কিছু লোকজন ওখানে ঘুমাতেন, এই ঢালা বিছানা যেটা বলে ওভাবে করে আর কি। কারণ ওখানে ওই সময়ে আশেপাশের অবস্থা অতটা কিন্তু উন্নত ছিল না। এখন তো অনেকটাই ডেভেলপ হয়েছে, কিন্তু ওই সময় কিন্তু এতটা বসতি ওখানে হয়নি। তো ওনাই তো আসলে ওভাবেই কাজ করতেন। তার সমস্যা যেটা হতো সেটা হচ্ছে যে ওনাকে তো শিফট ডিউটি করতে হতো, আর ডিউটিটা মাঝে মাঝে যদি রাতের বেলা পড়তো, ওই সময়ে যাদের ডিউটি থাকতো ওনারা একসাথে যেতেন রাত 12টা থেকে সকাল 5টা পর্যন্ত ডিউটি করতেন। এরপর আবার অন্য শিফটের লোকজন আসতো, তারা আসলে ওনারা চলে যেতেন। এভাবে কিন্তু 24 ঘন্টাই ওখানে কাজ হতো। উনি যেখানে থাকতেন আরও কয়েকজনের সাথে, ওই জায়গা থেকে মেইন গেটে হেঁটে আসতেও প্রায় 30 মিনিটের মতো সময় লাগে। আর যেই পথ দিয়ে আসবেন সেই পথের একটা জায়গায় রাস্তা থেকে কিছুটা নিচে জোড়া তাল গাছ রয়েছে, আর ওই জোড়া তাল গাছের ওখানে একটা কবর রয়েছে। দিনের বেলা ওই দিক দিয়ে আসা যাওয়া করতে গেলে তেমন কিছুই মনে হয় না, তবে রাতের বেলা ওই দিক দিয়ে আসা যাওয়া করতে গেলে গাটা ছমছম করে ওঠে ভয়ে। যখন ওনারা হাঁটাচলা করতেন তখন তো একসাথে বেশ কয়েকজন হাঁটাচলা করতেন, এই জন্য ওরকম সমস্যা হতো না। যখন ওনাদের থাকার জায়গা থেকে বের হতেন অনেকটা পথ পায়ে হাঁটতে হতো, প্রায় 30 মিনিট পথ। আবার মেইন গেটে আইডি কার্ড চেক করে যখন ওনাদেরকে ঢোকানো হতো, ওখান থেকে হেঁটে হেঁটে মেইন যে কাজের জায়গা সেখানে পৌঁছতেও আরও প্রায় 20 মিনিটের মতো সময় লাগতো। তার মানে প্রায় 50 মিনিট সময় আসা যাওয়ায় চলে যেত শুধু হাঁটাহাঁটি করতে করতে। যেতে 50 মিনিট, আসতে 50 মিনিট। এক রাতে উনি অন্যান্যদের সাথে গিয়েছেন, তবে ওই দিন আবার উনি সন্ধ্যার পরে গিয়েছেন। ওনার শিফট ডিউটিটা ওরকমই ছিল আর কি। যাওয়ার পর হঠাৎ করেই ওনাকে জানানো হলো, ওনার যে চায়না সুপারভাইজার যিনি ছিলেন আর কি, চাইনিজ সুপারভাইজার, উনি চায়না ভাষায় কথা বলতেন। কিছু কিছু ভাষা এই সাকিব ভাই রপ্ত করেছিলেন, যার কারণে কিছু কিছু বিষয় বুঝতেন আর কি। সেই সুপারভাইজার এসে বলে যে সাকিব, আমরা চায়না ভাষায় বলছে, আমরা বাংলায় বলছি আর কি, যে সাকিব তোমাকে আজকে রাত্রে নাইট শিফট করতে হবে, কেননা তুমি চলে যাওয়ার পর এইখানে যে আসবে সে জানিয়েছে সে খুবই অসুস্থ, সে আসতে পারবে না। কি আর করা, ওভার টাইম করতে হবে, তাতে কোনো সমস্যা না, উনি করবেন। ভোর 5টার দিকে ওনার ডিউটি শেষ হবে, তখন চলে যাবেন। যেহেতু ওনাকে রাত্রে থাকতে হবে, এই কারণে ওনার সাথে যারা আসতো তারপর যেত, তারা বুঝতে পারলেন যে সে তো আর যেতে পারবে না। তারা যখন বিদায় নেওয়ার জন্য আসছেন, উনিও বলে দিয়েছেন যে আমার তো ডিউটি আছে, আমি যেতে পারবো না। উনি রাত 12টার পরে আবার দ্বিতীয় শিফটের কাজ শুরু করেছেন তখন হঠাৎ করে ওই চায়না সুপারভাইজার এসে বলে যে বিশেষ একটা কারণে আজকে নাইট শিফটে কোনো কাজ হবে না, তোমরা সবাই যে যার বাড়িতে চলে যাও। যেই না এই কথা বলছেন, এখন এই সাকিব ভাই পড়ে গেছেন এক বিপদে। কেননা ওনার সাথে থাকা সবাই তো চলে গেছেন, কারণ যেই সময় বলেছে এতক্ষণে মেইন গেট পার হয়ে চলে গেছেন। কারণ মেইন গেট পর্যন্ত যেতেও তো তার প্রায় 20 মিনিট লাগবে, আর 12টা 15 কি 20, তার মানে হচ্ছে যে এই সময় মেইন গেটের কাছাকাছি বা মেইন গেট পার হয়ে চলে গেছেন।
ওই সময় কোনো একজনকে ওয়্যারলেসের মাধ্যমে যে জানানো হবে যে এই লোকগুলো গেট দিয়ে যাচ্ছে, তাদেরকে একটু অপেক্ষা করতে বলো, ওই অবস্থাও ওই সময়ের প্রেক্ষাপটে ছিল না। কাছাকাছি কোনো ওয়্যারলেস সেট ছিল না যাতে করে গেটে কোনো ইনফরমেশন পৌঁছানো যায়। আর এই ধরনের ইনফরমেশন আসলে পৌঁছানো হয় না নির্দিষ্ট একজন ব্যক্তি কেন্দ্রিক কোনো সমস্যার কারণে। এখন উনি ওই চাইনিজ সুপারভাইজারকে বলতেছেন যে বস, আমি এখন একা কিভাবে যাব? আমি তো সবাইকে বিদায় দিয়ে দিছি, পথে তো অনেক ভয় আছে, কেমন নির্জন জায়গায় গা ছমছম করে, আমি এখন কিভাবে যাব? আমি তো যেতে পারবো না এখন। এই কথা শোনার পর ওই চাইনিজ সুপারভাইজার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন যে আসলেই তো সমস্যা, তুমি তো ঠিকই বলছো, একটা কাজ করো, তুমি আমার বাইসাইকেলটা নিয়ে যাও, তাহলে কি কোনো অসুবিধা হবে? এই কথা শোনার পর সাকিব ভাই চিন্তা করলেন যে বাইসাইকেল লোহার জিনিস সাথে থাকলে ভয় ভীতি কম হয়, আর যেহেতু উনি নিজে থেকেই এটা দিতে চাচ্ছেন, তার সাথে ভালো একটা আন্তরিকতা রয়েছে, তো নিয়ে যাই। এরপর ওনার বসের বাইসাইকেলটা নিয়ে বেরিয়ে গেলেন। গেটে আবার আইডি কার্ড চেক করে তাকে বের হতে দেওয়া হলো। এরপর উনি যাচ্ছেন, যাওয়ার পথে দেখলেন ছোট্ট একটা চায়ের দোকান খোলা আছে। ওখানে চা, সিগারেট, বিড়ি এগুলো বিক্রি হতো। ওখান থেকে কয়েকটি সিগারেট কিনে নিলেন। চিন্তা করলেন রাত্রে একা একা যাচ্ছি, সাইকেল তো আছেই সাথে, কয়েকটা সিগারেট কিনে নিয়ে যাই, সিগারেট খেতে খেতে যাব, তাহলে কোনো সমস্যা হবে না, আগুন সাথে থাকলে ভূত প্রেত কাছে আসতে পারে না। এই চিন্তা করে কয়েকটা সিগারেট কিনেছেন, একটা ধরিয়ে সাইকেল চালাচ্ছেন। যেহেতু সাইকেল চালাচ্ছেন, বাতাসের কারণে সিগারেটটা একটু দ্রুতই ক্ষয় হয়ে যাচ্ছিল। ওই সময়টা আবার ছিল শীতকাল, কনকনে শীতের সময়। উনি সাইকেল চালাতে চালাতে ওই সেই জায়গাটাতে চলে আসেন যেখানে দুটো তাল গাছ, অর্থাৎ জোড়া তাল গাছ আর পাশে কবর রয়েছে। উনি যখন ওখানে এসেছেন তখনই একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন। উনি দেখতে পান ওই তাল গাছের ওখান থেকে সাদা কাফনের কাপড় পরা কোনো একটা জিনিস হেঁটে হেঁটে আসছে। ওখান থেকে হেঁটে হেঁটে রাস্তার উপরে উঠে গেল। রাস্তার উপরে উঠেই টান টান হয়ে শুয়ে পড়ল। উনি তো বুঝতে পারছেন যে ঘটনাটা কি। এত রাত্রে এখানে তো কোনো মানুষজন আসবেই না, শুধু এই নাইট শিফটে যারা আসে তারা তো রাত 12টার সময় কাজে যোগদান করে, তারও আগে মেইন গেট দিয়ে ঢুকতে হয়। 12টা মানে 12টার সময় ঢুকতে হয়। আর যারা বের হয়ে যান তারা বের হয়ে তো এদিক দিয়ে চলে গেছেন, এদিক দিয়ে খুব অল্প সংখ্যক লোকই যায়। এখন তো এখানে কোনো লোক দুষ্টামি করার জন্য আসবে না। এটা দেখে উনি তো পেয়ে গেছেন ভয়, এমন ভয় পেয়েছেন, এই যে সিগারেট সাথে থাকলে যে জিন ভূত কাছে আসে না, উনি ভয়ে সিগারেটই ফেলে দিয়েছেন। সিগারেট ফেলে দিয়ে আল্লাহর নাম নেওয়া শুরু করেছেন। আর উনি আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, তুমি ছাড়া আমার কেউ নাই। এই সময় এই জিনিসটা যদি এখন আমাকে ধরে ফেলে তাহলে আমার লাশটাও খুঁজে পাওয়া যাবে না, কোথায় মাটিতে পুঁতে ফেলবে আমাকে আর খুঁজেও পাওয়া যাবে না, আল্লাহ তুমি সাহায্য করো। এইটা উনি বলতে বলতেই, মানে উনি বিড়বিড় করে বলছেন, চিৎকার করে না, আর ওনার শরীর দরদর করে ঘেমে একদম একাকার হয়ে গেছে। শীতকালেও ঘেমে একদম উনি গোসল করে উঠেছেন বলতে হবে। উনি কি করেছেন, সাইকেলটা নিয়ে ওই যেই লাশের মতো অবয়বটা, এটাকে পাশ কাটিয়ে উনি সামনের দিকে যেই না চলে গেছেন, পেছন থেকে তার নাম ধরে রাখছে, ও সাকিব ফিরে দেখ, আরে এই যে আমি আরে পেছন দিকে তাকা না। মানে এমনভাবে বলছে যে তার কোনো বন্ধু। উনি আর পেছন দিকে তাকালেন না, উনি সাইকেল চালাতে শুরু করলেন বেশ জোরে সোরেই। হঠাৎ করে মনে হলো ওনার কানের কাছে এসে কেউ বলছে, আবার যদি রাতের বেলা একা একা দেখি রে, তাহলে কিন্তু আর বেঁচে ফিরতে পারবি না। এইটা শোনার পর ওনার ভয়ের মাত্রা আরো বেড়ে যায়। উনি সাইকেলটা আরো জোরে চালাতে শুরু করেন। সাইকেল চালাতে চালাতে ওনারা যেই দোকানে ঢালা বিছানা করে থাকতেন, ওই দোকানের যে ঝাঁপি, ওইটার কাছে এসে সাইকেল নিয়ে এমনভাবে আঘাত করেন উনিও পড়ে যান। আর হঠাৎ করে রাতের বেলা এত জোরে শব্দ হওয়ার কারণে ভেতরে থাকা তার অন্য যারা সহকর্মীরা ছিলেন, তারা তো ঘুমিয়ে গিয়েছিলেন, তারা তো উঠে পড়ছে, আরে কি হলো, নিশ্চয় চোর ডাকাত আসছে। উনি তো ভয় পেয়ে গেছেন, কিন্তু চোর ডাকাত হলে তো আরও শব্দ করার কথা, আর তো শব্দ হচ্ছে না। কি মনে করে ওনারা বেশ কিছুক্ষণ চুপ থেকে বাইরে বের হয়েছেন। বের হয়ে দেখেন এই অবস্থা, এই যে সাকিব ভাই এক পাশে পড়ে আছেন, সাইকেল এক পাশে পড়ে আছে। তারা তো বুঝতে পারছেন যে ঘটনাটা কি। সাকিব ভাই কিন্তু তখন অজ্ঞান,
ওনার জ্ঞান ফেরে পরের দিন দুপুরের দিকে। যখন জ্ঞান ফেরে সবাই তো জিজ্ঞেস করে কি হয়েছে, উনি বিষয়টা খুলে বলেন। এরপর সিদ্ধান্ত নিন উনি এই কাজটি আর করবেন না। ওনার চায়না সুপারভাইজারকে তার সাইকেলটা ফেরত দিয়ে উনি ওই দিনই চাকরি থেকে ইস্তফা দিয়ে নিজ বাড়িতে চলে আসেন। পরবর্তীতে অন্য চাকরিতে উনি জয়েন করেছেন। ওই রাত্রে ওনার সাথে এই ঘটনাটি ঘটেছিল। প্রিয় লিসেনার্স, এই যে পটুয়াখালীর কলাপাড়া যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, এই জায়গাটা যখন নির্মাণ কাজ শুরু হয়েছে এই জায়গাটাতে, ওই জায়গাতে আমি গিয়েছিলাম। আমার মনে পড়ে স্পেশাল অনুমতি নিয়ে আমরা কয়েকজন সেখানে প্রবেশ করেছিলাম। ওখানে যখন আমরা প্রবেশ করি, আমার এতটুকু মনে আছে যে ওইটুকুর যেই জায়গাটা, ওখানের একজন নৌবাহিনীর অফিসার, উনি ইনচার্জ ছিলেন ওই অংশটুকুর। উনি ঘুরে ঘুরে আমাদেরকে দেখালেন যে কোথায় কি আছে। তবে এটা এত বড় একটা জায়গা যে ঘুরে ঘুরে দেখানো আসলে সম্ভব না। উনি মোটামুটি এপাশ ওপাশ হাত দিয়ে দেখালেন যেখানে রামনাবাদ চ্যানেল রয়েছে, এদিক দিয়ে জাহাজ ঢুকবে, ওই পাশে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, অনেক শ্রমিককে স্পিড বোটে এখন নিয়ে যেতে হচ্ছে, ওইখানে আবার নিয়ে আসতে হচ্ছে, বিভিন্ন বিষয়গুলো দেখালেন আমাদেরকে। এটাও দেখালেন যে এখানে বিস্তীর্ণ জায়গা অ্যাকোয়ার করা হয়েছে, সরকার এই জায়গাগুলো ব্যক্তি মালিকানা যেই জায়গাগুলো ছিল সেগুলো অ্যাকোয়ার করে নিয়েছেন। তারপর বিভিন্ন জায়গায় ড্রেজিং করে বালু ফেলা হচ্ছে, বিশাল এক কর্মযজ্ঞ ওই সময় হচ্ছিল আর কি। এটা উনি দেখালেন আর কি, আমার মনে আছে। এই জন্য এই ঘটনাটার সাথে আমি কিছুটা হলেও নিজেকে যুক্ত করতে পেরেছি। আমরা যে পথ দিয়ে গিয়েছি এই পথটা কিন্তু তখনও পরিপূর্ণভাবে পাকা হয়নি, কেবল ইটের সলিং করা হয়েছে। ওই অবস্থাতে সেইখানে গিয়েছিলাম। তবে আমার যতটুকু মনে পড়ে সালটা 2018 হবে আমি যখন গিয়েছিলাম, আমার এতটুকু মনে আছে। আসলে ওখানে যাওয়ার তো বেশ কয়েকটা পথ রয়েছে, বিশেষ করে যারা শ্রমিক আছেন তারা হয়তোবা এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে যেই পথ দিয়ে হেঁটে হেঁটে যেতেন, এই পথটা অনেক লম্বা। আমরা তো এক সাইডে গিয়েছিলাম, আমরা কিন্তু তখনও ভালো করে সব কিছু দেখতে পাইনি। আর সব কিছু কীভাবে দেখবো, এটা তো বিস্তীর্ণ জায়গা জুড়ে এই প্রতিষ্ঠানটির অবস্থান। ওখানে বন্দর রয়েছে। শুধু যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বিষয়টা তো এরকম না। আমরা মূলত যেই পোর্ট সাইট সেখানে গিয়েছিলাম। বিদ্যুৎ কেন্দ্র কিন্তু ওখান থেকে অনেক দূর থেকে দেখছিলাম, তাও হয়তো বা কয়েক কিলোমিটার দূরত্বে, এমন অবস্থা। কাছাকাছিও যেতে পারিনি, জাস্ট খালি চোখে দেখেছি। এতটুকু দেখেছি স্পিড বোটে করে নিয়ে যাওয়া হচ্ছে কিছু শ্রমিকদেরকে, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ার গোছের আর কি। আর ওখানে বেশ কিছু নৌযান ছিল, সবসময় আসা যাওয়া করার জন্য তারা এটা ব্যবহার করতেন। এখন কি হয়েছে জানি না, এখন তো হয়তো বা অনেক উন্নত হয়েছে। আমাদের যারা ওখানকার লিসেনাররা রয়েছেন, ওখানে যারা চাকরি করছেন, তারা আমাদেরকে ওখানকার বর্তমান অবস্থা সম্পর্কে কিছু ছবি তুলে পাঠাতে পারেন যে ওখানকার বর্তমান হালতটা কি আছে। মানে যেই অংশের ছবি তোলা যায়, সব জায়গার ছবি তোলা কিন্তু ঠিক না। কেপিআই এরিয়া যেগুলো রয়েছে সেগুলোতে হুটহাট ছবি তোলা, ভিডিও করা, ড্রোন উড়ানো, এগুলো কিন্তু নিষেধ। এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে যেই বিষয়টা নিষেধ সেখানে ওভাবে হুট করে ছবি তোলা যাবে না। কোনো জায়গার ছবি তোলার আগে অবশ্যই আগে বুঝে নিতে হবে জায়গাটা কেপিআই এরিয়া কিনা, কি পয়েন্ট ইনস্টলেশন। আর সেখানে যদি কেপিআই এরিয়া নাও বোঝা যায় বা এটা যদি কেপিআই এরিয়া নাও হয়, ছবি তোলার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ধন্যবাদ জানাচ্ছি সাকিব ভাইকে ওনার পাঠানো ঘটনা। আমি চলে যাচ্ছি রোমানের পাঠানো ঘটনায়। রোমানের বড় ভাইয়ের নাম আরমান। তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন, আর 90 দশকে তার সাথে এই ঘটনাটি ঘটেছিল। তো সেই সময় তিনি কলেজে পড়তেন, গিয়েছিলেন নানাবাড়ি বেড়াতে। তো খুব সুন্দর একটা পরিবেশ, নানাবাড়িতে সবাই মানে একসাথে আছে, অন্য মামাতো ভাই খালাতো ভাই তারা একসাথে বসে আড্ডা দিচ্ছে এবং তাদের বেশ ভালো সময় কাটছে। এবং তখন তো আসলে উঠতি বয়স, বেশ ইন্টারেস্টিংও। তো আরমান যেটা করেছিলেন, তার মামাতো ভাইদের সাথে হেঁটে চলে গিয়েছিলেন গ্রামে ঘুরতে সন্ধ্যার পরে। এবং হাঁটতে হাঁটতে তারা চলে যায় দূরে এবং তাকে বিভিন্ন জায়গা দেখায় তার মামাতো ভাইরা। তো একটা মাঠ আছে, ওই মাঠটা খুব সুন্দর, মানে স্কুলের মাঠ। এবং স্কুলের মাঠের পাশে একেবারে রাতের বেলা দেখা যাচ্ছে স্কুলের যে ঘরগুলো ওগুলো অন্ধকার হয়ে থাকে। তো চাঁদের আলো যখন পড়ে মাঝখানে, তখন ঠিক মাঝখানটায় আলো, চারিপাশে অন্ধকার, খুব সুন্দর একটা পরিবেশ নাকি লাগে। তো আরমান সেখানে বসে মামাতো ভাইদের সাথে আড্ডা দিচ্ছিলেন এবং মামাতো ভাইরা তাদেরকে বলছিলেন যে দেখ কি সুন্দর,
তো তার এক মামাতো ভাই স্কুল ঘরের দিকে দেখাচ্ছিলেন, কারণ স্কুল ঘরের চালের যে টিনটা ওটা নতুন লাগছে, তো ওইটা একেবারে ইস্পাতের মতো রং, আর চাঁদের আলো পড়ে ওইটা চমকাচ্ছে, আর চালের নিচের অংশটা অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তো মনে হচ্ছে একদম চকচক ইস্পাতের নিচে অন্ধকার একটা জায়গা, খুব সুন্দর। এবং ওই মানে চারপাশে এরকম ঘিরে আছে তো ঘরগুলা, জাস্ট মাঝখানে পড়ছে আলোটা, আর ওই চালটা চকচক করতেছে, তো খুব সুন্দর, আসলে সুন্দর। তার মানে একদম তাকায় থাকলো মুগ্ধ হয়ে। তো এর মধ্যে খুব সুন্দর একটা ফুলের সুবাস আসতেছে। তার বললো যে খুব সুন্দর একটা ফুলের ঘ্রাণ আসতেছে, এটা কোন গাছ? তো বলতেছে তার মামাতো ভাই একদিন বলছে দোলন চাপার ঘ্রাণ, এটা মানে এই গরমকালে হয়, সন্ধ্যার সময় খুব সুন্দর ঘ্রাণ আসে। তো আমার বলছে হ্যাঁ আমি অনেক জায়গায় পাইছি ঢাকাতেও, মানে আমাকে একজন বলছিল এটার নাম বাটারফ্লাই লিলি, তো যাই গাছটা একটু দেখি চল। তো তার মামাতো ভাই বললো যে আচ্ছা চল। তার দুই মামাতো ভাই ছিল, একজন বললো যে আমি বাসার দিকে যাই, তোর ওই গাছ দেখায় নিয়ে আয়, তবে রাতের বেলা গাছের নিচে যাওয়া মানে ঠিক না, স্কুলের গাছের নামে তো জানোসি। মানে একজন বলতেছে আর এক মামাতো ভাইরে, তো সে বলতে যে আরে বেটা এগুলো ভুয়া কি আর। তো বলে কেন? আমার বলে কেন কি হয়েছে? বলে না এই গাছের এনে মানুষ রাত্রে যায় না, মানুষ কয় যে এনে দিনপরি থাকে, আবার অনেক সময় সাপ হয়ে থাকে আশেপাশে এগুলা। তার বলে আরে এগুলা কিচ্ছু না, চলো যে সুন্দর, বলে সে হাঁটতে হাঁটতে যায়। তো তার মামাতো ভাই তাকে নিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে, এবং তারা কাছায় যাচ্ছে স্কুল ঘরের দিকে, মানে এই গাছটা হচ্ছে স্কুল ঘরের পিছনে, আর ঘ্রাণটা মনে হচ্ছে আরো মানে ডিপ হচ্ছে, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে ছড়ায় যেয়ে আসতেছে এবং ডিপ ভাবে লাগতেছে নাকে। তো হাঁটতে হাঁটতে দুইজন চলে গেল একদম মানে ওই মাঝখানের ফাঁকা জায়গাটায়, এবং একটা কর্নার দিয়ে বেরোতে হবে। এখন দেখা যাচ্ছে স্কুলের জানালাগুলো দেখা যাচ্ছে, দরজাটা দেখা যাচ্ছে বন্ধ দরজা। এখন না এই একটু আগে যেরকম সুন্দর লাগতেছিল সেটার থেকে কেমন যেন একটু ভীতিকর লাগতেছে জায়গাটা। মনে হচ্ছে যে এই ঘরগুলোর প্রাণ আছে, এগুলো তাদের দিকে তাকায় আছে এবং তাদেরকে অবজার্ভ করতেছে, এরকম লাগতেছে। তো মানে আরমানের এরকম ফিল হয়েছে। তো আরমান তার কাজিনকে বলতেছে এই দেখো কি অবস্থা, এই ঘরগুলোকে দেখে মনে হচ্ছে এগুলো জীবন্ত, এগুলো আমাদের দিকে তাকায় আছে। তো তার কাজিন বলতেছে আরে উদ্ভট কথা, কিসের কি, চলো আমরা যাই কোনা দিয়ে বেরোই। তো হেঁটে তারা ওই যে এই পাশে আর এই পাশের যে স্কুল ঘরগুলো, এটা কোনা দিয়ে বের হয়ে গেল। ঘ্রাণটা বেশ ডিপ। এখন যেখানে বের হয়ে আসছে ওই জায়গাটা অনেক সুন্দর, মানে ওইখানে একটা বেশ বড় দোলন চাপা গাছ আছে, এবং ওইটার নিচে অনেক ফুল পড়ে আছে, এবং চাঁদের আলো পড়ে ওই গাছের ছায়া চারিদিকে ছড়ায় গেছে, মানে গাছের পাতার ফাঁকফোকর দিয়ে স্কাইলিক হচ্ছে, মানে অসাধারণ সুন্দর। আর মানে গাছে নাকি খুব সুন্দর লাগছে। তো সে দেখে বলে আরে কয়েকটা ফুল নেই হাতে ম্যান, বলে সে কতগুলো ফুল টোকায় নিয়ে সে আরমান তাড়াতাড়ি হেঁটে চলে গেছে গাছটার মূল ইসের দিকে, মানে ডালের দিকে, যে সে দুই হাত দিয়ে ঝাঁকা দিছে ডালটা। তো তখন তার মামাতো ভাই বলছে এই করো কি বলে সে সিরিয়াস হয়ে গেছে, সে করো কি। আনন্দ বলে আরে না আরো কিছু ফুল পড়ুক, আরো কিছু টোকায় নেই। তো এইটা বলতে বলতেই আরমান আবার ঝাঁকি দিছে গাছে, তো আরো কিছু ফুল পড়ছে, পাতা পড়ছে। তো মানে সে মজা পেয়েছে এটা করে, এবং তার মামাতো ভাই তখন বললে একটু আপসেট হয়ে গেছে, আরে তুমি কি করতেছো আরমান, বাসায় তো এটা চিল্লাচিল্লি করবো, তোমার গাছের কাছে আনছি এটা শুনলেই, স্কুলে গাছের কাছে কেউ আসে না, এই চলো তুমি আসো। তা আরমান নাকি যখন ডালটা ছেড়ে দিচ্ছে তখন নাকি তার শরীরটা কেমন যেন একটা ইলেকট্রিক শকের মতো লাগছে, এবং মনে হচ্ছে যে ঠান্ডা একটা স্রোত তার সরাসরি নেমে গেছে। আরমান মানে কেঁপে উঠছে মানে ইলেকট্রিক শকের মতো খেয়ে সে অবাক হয়ে গেছে। তো সে গাছটার দিকে তাকাইছে, হঠাৎ সে দেখলো যে গাছটার একটা ডালের মধ্যে মনে হচ্ছে যে কালো একটা সাপ কয়েল করে আছে, এরকম করে পেঁচায় আছে, এবং মনে হলো তার দিকে এরকম তাকাইছে, এবং আরমান স্পষ্টভাবে দেখছে যে সাপটা মানে ফনা তুলছে, মানে হুড ওপেন করছে, ছোট্ট একটা ফনা, মানে বেশ বড় সাপ না, ছোট একটা কালো রঙের সাপ, এবং এই যে চাঁদের আলো পড়ছে ওটা চকচক করতেছে ওটার মাথাটা, সেটা তার দিকে এরকম তাকায় আছে, সে বুঝতে পারছে এবং জিভ বের করছে। তো আরমান একটু ভয় পেয়ে গেছে, এবং ইলেকট্রিকের শকের মতো যা লাগছে সে চিন্তা করলো কিনা আমার কামড় দিল নাকি। তো সে পিছায় আসছে আস্তে আস্তে। তো তারপরও সে আর কেয়ার করা নেই। তার মামাতো ভাই নাকি সাপটাকে দেখে তাকে হাত ধরে টান দিছে, বলে চলো। তার হাতের মধ্যে কতগুলা ফুল এরকম ছিল। তো আরমান একটু অবাক হয়েছে যে এইভাবে নিল কেন। তো তার মামাতো ভাই বলতেছে ফুলগুলো ফালায় দাও। সে বলছে কেন, আমি তো ফুল নিছি ওখান থেকে করার জন্য, গাছ ঝাঁকি দিলাম কেন। আরে ফালাও, এখানে খারাপই আছে, এটা ঠিক না। তার মান বলে তুমিও এটি বিশ্বাস করো ম্যান, এইসব কথাবার্তা তুমি এগুলো নিয়ে করতেছো, সাপ থাকতেই পারে একটা গাছে, এটা কোনো বিগ ডিল না। এগুলো বলতে বলতে সে তার মামাতো ভাইয়ের সাথে হেঁটে আসছে। তো মামাতো ভাই একটু গম্ভীর হয়ে গেছে, আর কিছু বলে নাই। তো সে বলছে আরে তোমরা ভূত প্রেত নিয়ে বেশি বিশ্বাস করো। তো তার মামাতো ভাই বলে যে তুমি বিশ্বাস করো না, বলে না আমি ওরকম এতটা মাথা ঘামাই না, এখানে এগুলো নিয়ে আমার এত কনসার্ন নাই। তো মামাতো ভাই বলছে আরে ওই যে এইখানে দেখছো তুমি আমাদের এইখানে আগে পরিত্যক্ত শ্মশান ছিল, এখানে যে তোমার নিয়ে বসায় রাখি না এক রাত, তুমি বুঝবা ঘটনা কি। তো আরমান হাইসা দেয়, বলে কি আরে চলো আমি যাবো এখানে দেখি। তুমি বলতাম মামাতো ভাই বলছে না
মোটেই না, ওখানে যাওয়াই যাবে না, আসো তুমি। বলে আরে চলো বলে সে হাত ছাড়ায় নিয়ে আরমানের হাত ধরে টানছে, আরমান হাত ছাড়ায় নিয়ে হাঁটা দেয় ওদিকে। তো আরমান নাকি এমনি একটু একরোখা টাইপের ছিল এবং সে দেখতে বেশ সুদর্শন ছিল, বেশ ভালো ছিল দেখতে, গায়ের রং অনেক ফসা ফসা ছিল। এই কারণে তার মানে মা এবং তার মামা নানা সবাই তাকে বেশ পছন্দ করতো, তার চেহারাটা মানে একটু ইমপ্রেসিভ ছিল আর তাকে কেয়ার করে রাখতো আর কি। যাই হোক, সে যে হাত ছাড়ায় যেত, মামাতো ভাই তাকে তার সাথে সাথে পিছে পিছে আসে। ততক্ষণে আরমান অনেক দূর চলে আসে। আরমান নাকি দুষ্টমি করে দৌড় দেয়। তার মামাতো ভাই নাকি রাগ করে বলে, আরে তুমি কি শুরু করছো আরমান, তুমি কই যাইতেছো? আরে যাইতেছি সামনে, যে তোমাদের এই শ্মশান, ওখানে গেলে নাকি মানুষ রাত্রেবেলা হয়ে যায়, কি বলো তুমি, চলো ওখান থেকে ঘুরে আসি বলে সে দৌড়েছে। এখন তাকে ধরতে যায়, সে একটু করে দৌড় দেয়। তার হাতের মধ্যে কিন্তু ফুলগুলা মুট করে ধরা, মানে সে দুষ্টমি করতেছে, হাতে ওই যে মানে ফুলগুলা মুট করে ধরে রাখছে, ওই ঘ্রাণ ছুটতেছে, সেই ঘ্রাণটাই তার পছন্দ আর কি। তো সে খানিকটা দৌড়ায় গেছে, মামাতো ভাইও রাগ করে করে তার পিছনে দৌড়ায়, কয়েকবার ধরতে পারেনি। তার মধ্যে আরমান তুমি কিন্তু একা একা অনেক করতেছো, তুমি এখন চলে গেলে চলে যাবো, আমি যাবো না। আরমান বলে আরে না, এই যে সামনে যাবো, ওই যে দেখো ওই যে সামনে দেখা যাইতেছে না, ওই যে নদীর পাড় ওইখানে দেখা যায়, ওইখানে দাঁড়ায়, ওখান থেকে চলে আসবো আবার। বলছে আরে ওইখানেই তো শ্মশান ছিল, তুমি ওখানে কেন যাবে এখন? আরে কিচ্ছু হবে না, তোমার কাছে আমি বুঝাইতেছি কিচ্ছু হবে না বলে আরমান বলে আসো আসো। তো মামাতো ভাই নাকি নিতান্ত অনিচ্ছায়, মানে সে যাইতে চায় নাই, সে তো ওই গ্রামেরই ছেলে, ওইসব জায়গার বদনাম আছে, তো সে যাইতে চায় নাই। তারপরও আরমানের এই সে গেছে আরমানের সাথে সাথে, যে সে বারবার বলতেছে, আরমান তার কাছে আসে না, যে তাকে হাত ধরে যেটা আবার টান দেয়, সে দুষ্টুমি করতেছে, বন্ধুদের সাথে যেরকম করতো জাস্ট লাইক দ্যাট মামাতো ভাইয়ের সাথে এরকম করতেছে। সে মামাতো ভাইকে বলতেছে আরে আসো, তো মামাতো বলছে তুমি কাছে আসো, আরে না অসুবিধা নেই আসো না বলে সে হাঁটতে হাঁটতে ওদিকে চলে গেছে একদম নদীর কাছে। তো মামাতো ভাই আবার একটা ডিস্টেন্স রেখে দাঁড়াইছে, সে বলে আমি আর যাবো না আরমান, তুমি যাবা, আমি কিন্তু তোমার জন্য আছি, কেন বাসা অনেক চিল্লাচিল্লি করবে এই জন্য, তোর তুমি কি শুরু করলা বলে মামাতো ভাই খুব বিরক্তি দেখাইছে। তখন আমরা আচ্ছা আচ্ছা চলো চলো আসো চলো, সে ঘুরে আসতেছে। তো এই সময় নাকি ওইখানে একটা ইট বা কিছু ছিল, ওইটাতে মানে পা বেঁধে আরমান ধাপ করে পড়ে যায়, মানে একদম পরে উপর হয়ে পড়ে। উপর হয়ে যে পড়ছে, পুরা গায়ের মধ্যে ধুলো টুলো মানে শুকনা মাখায় গেছে, মাটি টাটি। তো সে উঠছে, ওঠার পর এরকম হাত এরকম ঝাড়া টাড়া দিয়ে উঠছে, এবং ওই যে ফুলগুলো পড়ে গেছে ওখান থেকে। তারপরও সে 2-3টা ফুল ওখান থেকে যে পড়ছে হাত থেকে ওটা টোকায় নিছে। মামাতো ভাই বলছে দেখছো তুমি এই যে খামাখ একটা আষাঢ়ও খাইলে, এখানে জায়গা ভালো না ভাই, চলো তুমি বলে চলো। তার মানে আচ্ছা আচ্ছা চলো চলো, পুরো ময়লা হয়ে গেছি, নোংরা হয়ে গেছি, চলো বলতে বলতে হাঁটা দিছে। তো হেঁটে আসতেছে, আর মানে নাকে নাকি ওই ফুলের ঘ্রাণটা ব্যাপকভাবে লেগে আছে। তো সে বলতেছে আমরা এত দূর চলে আসছি, তার মামাতো ভাইরে বলতেছে, তার মামাতো ভাইয়ের নাম ছিল রবিন, বলছে রবিন এত দূর চলে আসছি, এখনো কিন্তু দেখো ওই ফুলের ঘ্রাণ আছে। তো রবিন বলতেছে কই, আমি তেমন একটা পাচ্ছি না, আমার কাছে হালকাই ঘ্রাণ আসতেছে, যে তোমার হাতের ফুল যেগুলো ছিল ওগুলোর থেকে, এমনি কোনো ঘ্রাণ নেই বলে দুজনে হাঁটতে হাঁটতে চলে আসতেছে। তো দেখা যাচ্ছে যে রবিন একটু মানে মনক্ষুণ্ণ আরমানের প্রতি, আরমানের আচরণে, মানে সেরকম আশা করে নাই যে তাকে ফাঁকি দিয়ে এরকম দৌড়াবে, সামনে যাবে বা তার সাথে এরকম খেলবে আর কি, ডজ দেওয়ার খেলার মতো। তার মানে বলছে আরে মিয়া তুমি কি আমার উপর রাগ করছো নাকি, তুমি তো সিরিয়াস মানুষ, এগুলো বলতে বলতে হেঁটে হেঁটে যাচ্ছে, আরে চিল আউট এরকম বলতে বলতে যাচ্ছে সামনে। তো হাঁটতে হাঁটতে তাদের বাড়িতে চলে আসছে তারা। তো তার যে নানা বাড়ি, এইটা হচ্ছে এরকম একটা জায়গা যে বাসায় রাস্তার থেকে নেমে ঢুকলো ডানে, এবং এই পাশে তার মামাদের বাসা, তার পাশে আরেক মামার বাসা, আর ওই দিক দিয়ে ঘুরে গেলে তাদের ওই মামাদের যে গরু টরু রাখে ওই জায়গাটা, এই পাশে সবজির মাচান টাচান আছে, আর বেশ বড় একটা উঠান, আর ওই পাশে রান্নাঘর, তারপর তাদের স্টোর রুম, তারপরই আর ওই এক কোনায় হচ্ছে বাথরুম, আর এই পাশে একটা তাদের কলপাড় আছে, সেখানে ওই করতো, ওই যে টিউবওয়েল ছিল, টিউবওয়েল দিয়ে মানুষ ইউজ করে আর কি। আর এই বাসারই একদম কর্নারে হচ্ছে গিয়ে একটা ফাঁকা জায়গা ছোট, ওইটা নাকি অনেক পুরানো তাদের বাথরুম ছিল, মানে ওখানে গোসল টোসল করতে কাজ করতে, ওখানে কুয়া ছিল ইদারা, ওই ইদারা এখনো ইউজ হয়, এবং ইদারার ওই পাশে অনেক বাঁশঝাড়, মানে ইদারাটাকে ঘিরে রাখছে বাঁশঝাড় দিয়ে। আর এই বাঁশঝাড় এত বড়, প্রায় 2-3 বিঘা জায়গা জুড়ে নাকি বাঁশঝাড়, আর তারপরে হচ্ছে আম বাগান, মানে আমের বাগান ওই পাশে, বিশাল জায়গা। তো ওই জায়গাটাকে মোটামুটি বলা যায় যে একটা ফরেস্ট, ওই মানে সেই কুয়ার ওই পাশে যে জায়গাটা, ওখান থেকে শুরু হয়েছে বাঁশঝাড়, তারপর আম বাগান। তো আরমানরা বাড়িতে ঢুকেই যে প্রথম যে বাসাটা, এখানে হচ্ছে তার নানা নানিরা থাকে বড় মামার সাথে, তো ওই বাসায় ঢুকলো। ঢোকার পর আরমান ওখানে গেলেই থাকতো হচ্ছে বাইরের দিকে বারান্দা ঘেঁষা রুম আছে মামাতো ভাইয়ের, ওখানে থাকতো। তো ওইখানে যে ঢুকলো, রুমে ঢুকে তার কাছে খুব নোংরা লাগতেছে নিজের কাছে, মানে ওই যে ধুলা ময়লাগুলো লাগছে গায়ে ওগুলা। তো হাত মুখ ধুবে দেখলো যে মামাতো ভাই চলে গেছে, ওই যে তাদের যে চাপকল ওইখানে, যে সে ফ্রেশ হবে, হাত মুখ ধুবে, ওইদিকে চলে গেছে। তার মান কিছুক্ষণ বসে থাকলো, চিন্তা করলো না এইভাবে থাকা যায় না, সে ওই তোয়ালেটা নিল
আর সে জিন্সের শর্টস ছিল, ওইটা পরে সে তোয়ালেটা নিয়ে সে বের হয়ে গেছে। গরম তো, গরমের সময় জাস্ট এই জিন্সের শর্ট পরা, খালি গায়ে, কাঁধে সে ওই তোয়ালে নিয়ে বেরিয়েছে এবং সে ওই ফুলগুলো যে রাখছিল পাশে হাতে যে কটা নিয়ে আসছে ওগুলো হাতে করে নিয়ে সে বেরিয়েছে। বেরোয় যে সে ওই যে তাদের যে গোসলখানা যেখানে চাপকল দিয়ে দেখতেছে যে চাপকল চেপে তার মামাতো ভাই হাত মুখ ধুইতেছে। তো সে মামাতো ভাইকে বললো যে কি কতক্ষণ থাকবে এখানে? তো মামাতো ভাই বলছে আরে আমি শরীর ধুয়ে ফেলতেছি, বাইরে ছিলাম এতক্ষণ, বাইরে গেছি, কি অবস্থা, চ্যাটচ্যাটা হয়ে গেছে শরীর। বলতেছে মামাতো ভাই, তো বলছে আমি যাইতেছি ওখানে ইসের তোমার ইদারার ওখান থেকে যে হাত মুখ দিতেছি। মামাতো বলছে না না ওখানে যাও না, এখানে দাঁড়াও আমি বেরোইতেছি এখনই। তো এটা বলতে বলতেই ওদিকে হাঁটা দিছে আরমান। তা আরমান হাঁটা দেওয়ার কারণ সে আরমানের কাছে কেন জানি কুয়াটা খুব বেশ পছন্দ হতো। সে দিনের বেলা অনেকবার গেছে, ওখানে হেঁটে গেলে ওখানে যে যারা ওই কাজ করতো বা পানি তুলতো তাদেরকে বলতো যে পানি দাও, হ্যাঁ পানি দাও, তারা বালতি থেকে পানি উঠাই দিলে সে ওখানে বসে হাত মুখ দিত, তার বেশ পছন্দ হতো। এবং সে ওইখানে দাঁড়ায় গোসলও করছে, সে দিনের বেলা গোসলও করছে ওইখানে। তো সুতরাং তার জায়গাটা বেশ পছন্দ, বেশ অন্যরকম লাগে। তো সে মামাতো ভাইয়ের কথা শুনে নাই, সে ওদের হাঁটা দিচ্ছে ওদিকে ইদারার দিকে। তো ইদারাটা একদম কর্নারে ঘরের, এদিক দিয়ে হাঁটতে হাঁটতে ওই সেই পাশের পুরো অংশটা পার হয়ে গাছ ওই যে মাচান টাচান এগুলো পার হয়ে ওদিকে চলে গেছে, বাঁ দিকে ঢুকলো। তো ওই জায়গাতে ওই যে বাঁশঝাড় ঘেরা ওই জায়গাটা, তো দেখতেছে ইদারা ওই জায়গাটা অন্ধকার। সে হাতে করে কিন্তু আরমান কোনো বাতি বা কিছুই আনে নাই, সে জাস্ট ওই যে তার টয়লেটে নিয়ে আসছে আর সাবানটা নিয়ে আসছে। তো এনে সে ইদারার কাছে দাঁড়া একটু অবাক হয়ে গেল। অবাক হয়ে যাওয়ার কারণ হচ্ছে সে দেখতেছে ইদারার উপরে মুখটা মনে হচ্ছে ডালপালা দিয়ে ঢেকে রাখছে কেউ, মানে এরকম ডালপালা দিয়ে আটকাই দিছে ওই জায়গাটা মুখটা। তো সে অবাক হলো, কি ডালপালা দিয়ে মুখ আটকানো মানে? সে কাছে গেল, যে ডালটা ধরলো, যে দেখতে বড়ই গাছের ডাল কাটা আছে, বড়ই গাছের ডাল পাতা টাতা শুদ্ধা কেউ দিয়ে রাখছে ওইটার উপরে মুখের কাছে। তো সে চিন্তা করলো যে এটা কেন দিয়ে রাখছে, আজ এরা কোনো কারণে, হয়তো ওই যে কোনো কুকুর বিড়াল কিছু এসে যেন আমার এখানে না আসে, বা কোনো পাখি টাকি এসে নিচে না পড়ে বা নিচে না যায়, কোনো কিছুর জন্য হয়তো দিছে। এগুলো চিন্তা করতে করতে সে ওই ডালগুলো টেনে নামাইতেছে, বড় বড় ডাল কতগুলো কাটা পাতা সহ সে নামায় ফেললো, পুরা পাশে রাখলো, রেখে সে ওখানে ওই ইটা নিছে, ওই যে বালতি রাখা আছে দড়ি দিয়ে পেঁচানো, মোটা দড়ি দিয়ে, সে বালতিটা নিল, নিয়ে একদম বালতিটা ওই দড়ি শুদ্ধা নিচে ফেলে দিল, শ্বাস করে ওইখানে কাট আছে ঘুরে ঘর করে যে নিচে বালতিটা ঝপাস করে পানিতে পড়ছে। সে পানিটা টেনে 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 তুললো, তুলে দেখলো যে এক বালতি পানি উঠে আসছে। তো সে খুব খুশি, সে চিন্তা করছে সে গোসল করবে। তো সে একদম বালতির পানিটা মাথার মধ্যে ঢেলে দিল, পুরা নিজের মাথায় ঢাললো আস্তে আস্তে করে, বালতিটা বেশি বড় বালতি না, ছোট বালতি হাত দিয়ে। তো সারা শরীরে পানিতে ভিজে গেছে, আবার বালতি ফেলছে, এদিকে চাঁদের আলোতে ভালোই দেখা যাচ্ছে, এটা সে খুব এনজয় করতেছে। তার কাছে মনে হচ্ছে চাঁদের আলোতে সে গোসল করতেছে, মানে একদম চারিপাশে প্রকৃতি ঘেরা, বাঁশঝাড়ের মধ্যে বাঁচা যাচ্ছে হালকা হালকা, হ্যাঁ মানে বেশ সুন্দর লাগতেছে, চাঁদের আলোতে দাঁড়ায় গোসল করতেছে। তো সে আবার বালতি ফেলে পানি তুললো, এবার পানি তুলে সে এবার চিন্তা করলো সাবান মাখবে। তো বালতির থেকে হালকা পানি দিয়ে সাবান মাখতেছে গায়ে, আর ইদারার পানি বেশ আরামদায়ক টেম্পারেচার, ঠান্ডা ঠান্ডা টাইপের, গরমের মধ্যে বেশ লাগতেছে। তো সে ওই এই বাকি বালতির পানি রেখে সে গায়ে সাবান মাখতেছে, একদম সারা শরীরে মাখছে, মুখে মাখছে এরকম। তো সাবান মেখে সে সাবানটা রাখতেছে আন্দাজে এই জায়গায় কেসিংটা আছে, ওই যে সাবানের কেসটা আছে ওখানে রাখতেছে। এই সময় সে হঠাৎ করে একটা ডাক শুনলো, মানে কেমন জানি মনে হচ্ছে যে হলো জায়গার থেকে ডাক আসতেছে, মানে তার নাম ধরে ডাকছে আরমান বলে। তো চিন্তা করলো নারী কণ্ঠে, তো খুব অবাক হলো, নারী কণ্ঠে কে ডাকতেছে, হলো কেন, শব্দটা একো হইতেছে কেন? তো তখন সে বালতির পানি দিয়ে মুখ, মানে বালতি থেকে হাত দিয়ে পানি দিয়ে মুখটা ধুইছে, তার মানে চোখে মুখে সাবান ছিল যেটা ধুইছে, ধুয়ে সে তাকায় দেখার চেষ্টা করতেছে। চাঁদের আলো তো বোঝা যায় না, তো মানে গাছগাছালির মধ্যে চাঁদের আলো পড়ছে, ফাঁক ফোকর দিয়ে হালকা আলো আসতেছে, আর এই পাশ দিয়ে খোলা যে জায়গাতে তাদের উঠানে বেরো ওই দিক দিয়ে। তো সে কান পেতে আসছে, আবার সে ডাকটা শুনলো। এবার ডাকটা শুনে মনে হয়েছে যে মানে ঠিক তার পেছনে, সে অবাক হলো, পেছনে তো কুয়া। তো সে ঘুরে তাকাইছে, তাকায় কুয়ার কাছে গেছে, তার মনে হচ্ছে কুয়ার পেছন থেকে মনে হয় কেউ ডাকছে, সে মনে করছে। আর মেয়ে মানুষ কে আছে এখানে, আর এখানে তো আসলে সে কেউ চিনে না, তার এক মামাতো বোন আছে, সে তো তার সে এইভাবে করে ডাকবে না, দুষ্টমি করবে, করলে অন্যরকম করবে, এরকম করবে না। তো সে একদম কুয়ার কাছে যে চিন্তা করতেছে কে। এই সময় আবার ডাক আসলো তার নাম ধরে। এইবার মনে হলো যে একদম কুয়ার ভেতর থেকে মানে কেউ ডাকতেছে, শব্দটা এরকম, মানে কুয়ার ভেতর থেকে আরমান আরমান করে। তো তার ভয় লাগছে, আরমানের ভয় লাগছে, বেশ ভয় লাগছে। সে চিন্তা করলো কুয়ার ভেতর থেকে কে ডাকবে, আর কুয়ার ভেতরে কে আছে। তো সে সাথে সাথে তাড়াতাড়ি ফিরে যেয়ে বালতির বাকি পানিটা মাথায় ঢেলে দিচ্ছে, যাতে সাবানটা ধুয়ে যায় শরীর থেকে। তো
ঢালছে যে সাবান ধুয়ে মানে খুব একটা যায় নাই, মানে মোটামুটি আরো পানি ঢালা দরকার। তো সে কনফিউজড আছে কি করবে। সে বালতিটা নিয়ে আবার কুয়ার কাছে যে কুয়ার মধ্যে ফেলবে কিনা চিন্তা করতেছে। এই সময় মনে হলো একটা বাতাস উঠলো কুয়ার ভেতর থেকে, মনে হলো যে কুয়ার ভেতর থেকে একটা দমকা বাতাস উঠলো। আরমান 2 পা পিছায় গেছে। 1 সেকেন্ডে দেখে কুয়ার পাশে একটা মেয়ে মানুষ বসা, ওই যে খুঁটি ছিল, খুঁটি ওই যে যেখানে ওই লাঠি দিয়ে বেঁধে রাখছে, তো 2 খুঁটির মাঝখানে এখানে দড়ি দিয়ে বাঁধা থাকে আর কি বালতিটা, ওই দড়িগুলো পেঁচান থাকে। ওই খুঁটির পাশে একটা মেয়ে এরকম খুঁটি ধরে বসে আছে, চুল ছাড়া সামনে দিয়ে এইভাবে বসে আছে, এবং চাঁদের আলো পড়ছে তার পিঠের উপরে। এখন দেখে বোঝা যাচ্ছে যে মানে এই তার কাপড়টা লাইট কালারের কাপড়, এবং কোন একটা শাড়ি পরা, এবং শাড়িটার একটা পাশ উঠতেছে বাতাসে এরকম, পা বাঁকা করে বসে আছে, পাটা দেখা যাচ্ছে এরকম, এবং মুখটা এরকম ঢাকা। ওই মেয়েটাই তাকে আবার ডাকলো আরমান বলে, এবং সাথে সাথে সে দোলন চাপা ফুলের ঘ্রাণ ব্যাপকভাবে পেল, মনে হলো চারপাশে ছড়ায় গেছে ঘ্রাণটা। এই সময় দেখলো যে বাতাসে মেয়েটার চুল সরে গেছে, চেহারা দেখা যাচ্ছে চাঁদের আলোতে হালকা হালকা, এবং খুব সুন্দর একটা চেহারা এরকম। তো তাকে দেখে হাসতেছে মেয়েটা, এবং তার খিলখিল হাসির শব্দ সে পাইছে। এই সময় তার মামাতো ভাইয়ের ডাক শুনছে পেছন থেকে। তো সে পেছন ফিরে জাস্ট তাকাইছে, মামাতো ভাই তাকে ডাকতেছে যে আরমান বলে। এই সময় মনে হলো তার গায়ের মধ্যে একটা দমকা বাতাস লাগলো, বেশ ওজন লাগলো। সে ধপ করে ওজন রাখতে না পেরে পড়ে গেল ওইখানে। আরমানের আর কিছু খেয়াল ছিল না, আরমান সব মানে তার সেন্স হারায় ফেলছে। তো তার যখন সেন্স ফিরছে, সে দেখে যে সে বিছানায় শোয়া তাদের ঘরে, এবং তার আশেপাশে তার মামি মামা সবাই একদম হয়ে আছে, এবং তার মামা দোয়া পড়তেছে, এরকম একটা অবস্থা ঘরের মধ্যে, মানে মানুষের খুব টেন্স সবাই। তো সে চোখ মেলার পর বলতেছে যে তুই ঠিক আছিস, তুই ঠিক আছিস। তো দেখতেছে তাকায় যে একজন মৌলানা সাহেব বসা আছে কর্নারে। তো বলতেছে যে তুমি ঠিক আছো, তোমার নাম কি? তখন বলতেছে যে সে বলতেছে আরমান। তো দেখতে খুব কষ্ট হচ্ছে গলা দিয়ে কথা বলতে। তো আরমান খুব অবাক হয়ে গেল যে এরকম কষ্ট হচ্ছে কেন গলা দিয়ে কথা বলতে। তো যাই হোক, তাকে বললো যে তুমি শুয়ে থাকো চুপচাপ। আরও দোয়া পড়ে পড়ে ফু দিল। দেখলো মৌলানা সাহেব নিজে দোয়া পড়তেছেন, দোয়া পড়ে 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 তাকে ফু দিচ্ছেন। যাই হোক, আরমান চোখ বন্ধ করলো, ঘুমানোর চেষ্টা, মানে ঘুম এসে যাচ্ছে তার, ঘুমানোর চেষ্টা করতেছে। সে বুঝতেছে না কি হয়েছে, তার মাথার ভেতরে সবকিছু কেমন জানি ঘোলা ঘোলা লাগতেছে। তো পরবর্তীতে সে যখন ঘুম থেকে উঠছে তখন সে ফ্রেশ, দিনের বেলা, একদম দিনের আলো, এবং দেখলো মামাতো ভাই বসা, তার মামা বসা। বলতেছে ঠিক আছিস, তুই ঠিক আছিস? বলে যে হ্যাঁ, উঠে খাইতে আয়। তো তাকে নিয়ে আসছে, তার মনে হচ্ছে হাত পা পুরো ব্যথা খুব। যাই হোক, খাইতে নিয়ে বসালো, খাওয়ালো। যাই হোক, পরবর্তীতে ঘটনাটা সে শুনছে কি হয়েছিল। সে যে ওই কুয়ার পাড়ে ছিল, সে যখন পিছন ফিরছে তার গায়ের মধ্যে মনে হচ্ছে লাফ দিয়ে কেউ পড়ছে। আসলে তাকে পজেস করছিল। ওখানে একটা খারাপ মানে ফিমেল জিন ছিল, ওইটা ওখানে থাকতো, এবং ওই কুয়াতে নাকি অনেক এরকম কথা আছে। এর জন্য কুয়াটাকে তারা পরবর্তী তারা ওই সময় ব্যবহার করতো না, এবং সন্ধ্যা হইলে ওখানে ওই যে বরইয়ের কাটা, বরইয়ের পাতা দিয়ে ঢেকে দিত। তো আরমান যেহেতু কিছু জায়গা দিয়ে ঘুরে আসছে, যে জায়গাটা অনেক মানে নোটোরিয়াস মানুষের কাছে, ওখানে যে ওই যে দোলন চাপা গাছ, ওই গাছটার আশেপাশে কেউ যায় না সন্ধ্যার পরে। রাতের বেলা ফুলের গন্ধ পেলে তো আরও যায় না মানুষ ওইখানে। ওই জায়গা নিয়ে অনেক কথা প্রচলিত আছে ওই জায়গায়, মানে ওইটা নোটোরিয়াস গাছটা ওইখানে। তো যেহেতু ওখান থেকে গেছে, ফুল ঝাঁকা দিছে, ওইখান থেকেই নাকি তাকে আসলে করছিল, মানে কিছু একটা তারপর প্রভাব ফেলছিল। এবং সে যখন এইখানে আসছে, আর সে দেখতে শুনতে তো ভালো ছিল, তো বেশ ভালো ছিল। তো সে যখন নাকি ওই কুয়ার কাছে এসে ডাল টাল সরাইছে, এই কারণ নাকি এই সব মিলে তার উপরে এফেক্ট পড়ছে এটা। তো হুজুর বলছে যে তাকে আসলে ওই গাছের ওইখানে করে নাই, মূল এখান থেকে এই যে কুয়ার এখান থেকেই খারাপ জিনটা তাকে পজেস করছিল। তো তাকে নাকি ছাড়ানো হয়েছে। তো তাকে যখন ছাড়ানো হয়েছিল, তখন যারা সামনে ছিল তারা দেখছে সে নাকি বাঘের মতো গর্জন করছে, এবং এই কারণে তার গলা ব্যথা ছিল, বাঘের মতো গর্জন করতেছিল ভয়ঙ্কর রকম। মানে সে তাকে রাখা যাচ্ছিল না। মামাতো ভাইরা, তার মামা সবাই মিলে তাকে চেপে ধরে রাখছিল হুজুর যখন তাকে ছাড়াইছে ওইটার থেকে। এবং যাই হোক, তারপর তাকে এই জন্যই তার শরীর ব্যথা আর কি পুরা। তো তারপরে তাকে ওই খাওয়া দাওয়ার পরে তার মামা বলে যে তোমার সব কিছু গুছাও, তোমার ঢাকায় নিয়ে যাচ্ছি, অসুবিধা নেই। তো তার মান নাকি বলে কেন, আমি একাই তো যেতে পারি। বলে যে না, তোমাকে আমি নিয়ে যাবো সাথে করে। তো যাই হোক, আরমানের সব কিছু গুছায় তার মামা সহ তাকে নিয়ে আসে ঢাকায়। তো ঢাকায় আনার পরও নাকি তাকে ওখানকার যে মসজিদের হুজুর ছিল ওনাকে দিয়ে দেখাইছিল, ঝাড়াইছিল, বলছিল যে এরকম ব্যাপার, এরকম গ্রামে যেরকম পজেস হয়েছিল। তো তাকে ওই যে হুজুর বলে দিছিল যে বিভিন্ন সময়, মানে ওই যে ঠিক আসর আর মাগরিবের ওই যে সময়টা, যে সূর্যাস্তের সময়, যাতে সে ছাদে না উঠে এবং ওই যে ঘোরাঘুরি না করে ছাদে, এইসব ব্যাপারে রেস্ট্রিকশন দিয়ে দিছিল।
যাই হোক, আরমান ওগুলো আর হয় নাই এবং তাকে অনেক প্র্যাকটিসিং করার চেষ্টা করছিল তার বাবা মা। সে ইভেনচুয়ালি ওই সময় না হলেও নিজে নিজে আস্তে ধীরে সে প্র্যাকটিসিং হয়। বর্তমানে সে নাকি আমেরিকাতে আছে এবং মোটামুটি ভালোই আছেন এবং তার ছেলে মেয়ে বড় বড় হয়ে গেছে। আর এই ছিল আরমানের ঘটনা, যেটা রোমান শেয়ার করলো তার ছোট ভাই। আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে এবং অনেক এরকম কিন্তু মানুষের পজেসড হওয়ার ঘটনা মানে আমি শুনেছি এবং আরও অনেক আছে। আপনাদের যাদের কাছে এই ধরনের ঘটনা আছে তারা আমাদেরকে পাঠিয়ে দিতে ভুলবেন। রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো, ঘটনাটি আজ থেকে প্রায় 20-25 বছর আগের একটি ঘটনা। রাত তখন প্রায় 11:40 আমি আর আমার 2 বন্ধু জঙ্গলের ভিতর দিয়ে ফিরছিলাম। হঠাৎ আমাদের টর্চের আলো যেন নিভে গেল। চারপাশে এমন অন্ধকার যে নিজের হাতটাও ঠিকমতো দেখা যাচ্ছিল না। আর ঠিক সেই মুহূর্তে খসখস করে আমাদের পিছনের ঝোপের ভিতর থেকে একটা শব্দ এলো। আমরা 3 জনই একসঙ্গে ঘুরে দাঁড়ালাম, কিছুই নেই। আমার বন্ধু রাফি ফিসফিস করে বলল, চল এখান থেকে বের হই। আমরা তখনই হাঁটা শুরু করলাম, কিন্তু কয়েক সেকেন্ড পর বুঝলাম আমরা যে পথ দিয়ে এসেছিলাম সেই পথটা আর খুঁজে পাচ্ছি না। তারপর গাছের উপর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো, ঘর ঘর করে। এটা কোনো সাধারণ প্রাণীর ডাক ছিল। আর হঠাৎ দূরে অন্ধকারে 2টো লাল চোখ যেন ভেসে উঠল। আমরা যেন ভয়ে জমে গেল। চোখ দুটো ধীরে ধীরে আমাদের কাছেই আসছিল। একসময় প্রাণীটার বিশাল শরীরটা দেখা গেল। 4 পায়ে হাঁটছে, কিন্তু তার সামনে পা দুটো মানুষের মতন। মুখটা অস্বাভাবিকভাবে বড় আর দাঁতগুলো চাঁদের আলোয় চকচক চকচক করছিল। রাফি সঙ্গে সঙ্গে দৌড় দিল, আমরাও তার পিছনেই ছুটলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11:52। মাত্র 12 মিনিট হয়েছে, কিন্তু মনে হচ্ছিল আমরা ঘন্টার পর ঘন্টা ধরে সেখানে দৌড়াচ্ছি। প্রাণীটা আমাদের পিছনে আসছিল না, বরং আমাদের সামনে এসে দাঁড়িয়েছিল। যেদিক দিয়ে আমরা পালাই, কিছুক্ষণ পর সেই একই লাল চোখ আমাদের সামনে চলে আসে। ঘড়িতে তখন রাত 12:10। আমরা একটা পুরনো কাঠের ঘর দেখতে পেলাম। দরজা ভেঙে ভিতরে ঢুকে দরজা আটকে দিই। বাইরে তখন নখ দিয়ে দরজা আঁচড়ানোর মতো শব্দ, খসখস। হঠাৎ রাফি বলল, শোন, বাহিরে একটা না। আমি কান পেতে শুনলাম একটা শব্দ, অনেকগুলো নখ দরজায় যেন আঁচড়াচ্ছে। ঘড়িতে সময় তখন 12:28। হঠাৎ করেই সব শব্দ নিস্তব্ধ হয়ে গেল, একবারে নিস্তব্ধ। তারপর জানালার উপাস থেকে খুব আস্তে একটি কণ্ঠস্বর ভেসে এলো, দরজা খোলো। কণ্ঠটা ছিল আমার নিজের। আমি সঙ্গে সঙ্গে পিছিয়ে গেলাম। রাফি আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ওটা তোর গলা কেন? এরপর জানালার কাছে ধীরে ধীরে একটা হাতের ছাপ যেন ফুটে উঠল, মানুষের হাতের মতোই, কিন্তু আঙ্গুল ছিল 6টা। এরপর ঘড়িতে সময় 12:47। আমরা ঘরের মেঝেতে একটি পুরনো ডায়েরি পেল। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, যদি রাত 1টার আগে ওকে দেখতে পাও দৌড়াবে না, কারণ ও তোমাকে খুঁজছে না। নিচের লাইনটা রক্ত দিয়ে লেখা ছিল, ও তোমার জায়গা নিতে এসেছে। আর ঠিক তখনই ঘড়িতে বাজলো 12:59। দরজার বাহিরে আবারও সেই গর্জন, কিন্তু এবার শব্দটা বাহিরে থেকে আসছিল, আমাদের ঘরের ভেতর থেকেই আসছিল। আমি ধীরে ধীরে রাফির দিকে তাকাল। তার মুখে হাসি, কিন্তু সেই হাসিটা রাফির ছিল। সে মাথা কাত করে বলল, আর 1 মিনিট। ঘড়ির কাঁটা একটা ছুতেই সবকিছু যেন অন্ধকার হয়ে গেল। সকালে জঙ্গলের বাইরে আমাকে একা পাওয়া যায়। আমরা 2 বন্ধু নিখোঁজ। পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো চিহ্ন পায়নি। শুধু জঙ্গলের ভিতরে সেই পুরনো কাঠের ঘরটা পাওয়া গিয়েছিল। ঘরের দেয়ালে নখ দিয়ে একটা বাক্য লেখা ছিল, 3 জন ঢুকেছিল, 1 জন বের হয়েছিল। আজও আমি জানি না সেই রাতে সত্যি কি কোনো প্রাণী ছিল কিনা। তবে মাঝরাতে কখনো আয়নার দিকে তাকালে আমার পেছনে একটা লাল চোখওয়ালা 6 আঙ্গুলের ছায়া দাঁড়িয়ে থাকতে দেখি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ছায়াটা এখনো জঙ্গলে নেই, যেন ওটা আমার সঙ্গে আমার বাড়ি পর্যন্ত চলে এসেছে। সেদিনের ঘটনার প্রায় 1 মাস কেটে আমি কাউকে কিছু বলি, কারণ সবাই বলেছিল জঙ্গলের আতঙ্কে আমি নাকি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। রাফি আর সাকিবকে আর কখনো পাওয়াই যায়। পুলিশ
তাদের নিখোঁজ হিসেবেই রেখেছিল, কিন্তু আমি জানতাম ওরা নিখোঁজ হয়নি, ওরা এখনো কোথাও আছে। প্রতিদিন রাত 1টার আগে আমার ঘরের জানালায় 3বার শব্দ হতো, ঠক ঠক করে। প্রথম কয়েকদিন আমি কোনো পাত্তা দিইনি। তারপর এক রাতে সাহস করে জানালাটা খুললাম। বাহিরে কেউ নেই, শুধু মাটির উপর কাদায় ভেজা 3 জোড়া পায়ের ছাপ। ছাপগুলো জানালা পর্যন্ত এসেছে, কিন্তু ফিরে যাওয়ার কোনো ছাপই ছিল না। পরের রাতেও একই ঘটনা ঘটল। তৃতীয় রাতে জানালার শব্দ হওয়ার পর বাহিরে থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, ভাই দরজা খোল। আমি সঙ্গে সঙ্গে চিনে ফেললাম ওটা রাফির গলা। আমি দরজার কাছে গিয়ে যেন থেমে গেলাম। তারপর আমার মনে পড়লো সেই রাতের কথা। ঘরের ভিতর থেকে রাফির গলায় যে কণ্ঠটা বলেছিল, আর 1 মিনিট। আমি দরজা খুললাম। কিছুক্ষণ পর বাইরে থেকে আবারও সেই শব্দ এলো। এবার কণ্ঠটা বদলে গেল, সাকিবের গলা। আমাদের ছেড়ে চলে এসেছিস কেন? আমি কাঁপতে কাঁপতে পিছিয়ে গেলাম। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে লেখা দেখলাম, কলিং রাফি। আমার হাতটা যেন নিমিষে কাঁপছিল, তবুও আমি কলটা ধরলাম। ওপাশে কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই, কেউ কোনো কথা বলছে। তারপর খুব নিচু গলায় রাফি বলল, ও আমাদের মেরে ফেলেনি। আমি ফিসফিস করে বললাম, তাহলে? ওপাশ থেকে এরপর দীর্ঘ নীরবতা। তারপর বলল, ও আমাদের বানিয়েছে। এর পরপরই লাইনটি কেটে গেল। আর ঠিক তখনই আমার ঘরের আয়নাটা নিচ থেকে কেন জানি না ফেটে গেল। আয়নার ভাঙ্গা টুকরোর মধ্যে আমি নিজের প্রতিবিম্বী দেখলাম, কিন্তু প্রতিবিম্বীটা আমার সঙ্গে নড়ছিল, সে শুধু দাঁড়িয়েই ছিল। তারপর ধীরে ধীরে আমি মাথা কাট করে এবং সে হাসল। আমার ফোনে আবারও একটি মেসেজ এলো, মাত্র 3টে শব্দ, 1 ঘন্টা বাকি। আমি ঘড়ির দিকে তাকালাম, রাত তখন 12টা। আর ঠিক তখনই দরজার বাইরে থেকে আশ্রানোর মতো শব্দ শুরু হলো, ঘস ঘস করে। আর এবার সেই শব্দের সঙ্গে একটা পরিচিত কণ্ঠস্বর, এইবার দরজা খুলতেই হবে। কণ্ঠটা ছিল আমার নিজের কণ্ঠ। দরজার ওপাশ থেকে আমার নিজের গলা শুনে আমি একদম স্থির হয়ে গেলাম। এবার দরজা খুলতেই হবে। কিন্তু আমি তো ঘরের ভিতরেই দাঁড়িয়ে আছি, তাহলে বাহিরে কি? আমি নিঃশব্দে দরজার নিচে ফাঁক দিয়ে তাকাল। 2টো পা দেখা যাচ্ছে, খালি পা, কিন্তু পায়ের আঙ্গুল 6টা। আমি তৎক্ষণাৎ পিছিয়ে গেলাম। আর ঠিক তখনই আমার ফোনে একটা ভিডিও এলো, প্রেরক আমি নিজেই ছিলাম। ভিডিওটা খুলতেই আমার বুক যেন ধুক করে উঠল। ভিডিওটাতে দেখা যাচ্ছে সেই পুরনো জঙ্গলের কাঠের ঘর। ক্যামেরার সামনে রাফি, সাকিব দাঁড়িয়ে আছে। দুজনের মুখ ফ্যাকাশে। রাকিব ক্যামেরার দিকে তাকিয়ে বলল, যদি এটা তুই দেখিস তাহলে বুঝবি আমরা ভুল করেছিলাম। পিছন থেকে সাকিব বলবো, ওকে প্রাণী ভাবিস না। রাফি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে বলল, ও প্রাণী না, ও একটা দরজা। ভিডিওটা এর পরপরই হঠাৎ ঝাপসা হয়ে গেল। শেষ হওয়ার আগে সাকিব চিৎকার করে উঠল, ও তোর মুখটা চায়। এর পরপরই ভিডিওটা বন্ধ। আর ঠিক সেই মুহূর্তে দরজায় প্রচণ্ড আঘাত হলো, ধাম করে। দরজাটা যেন কেঁপে উঠল। এরপর আরেকটা আঘাত, ধাম করে। তৃতীয় আঘাতের পর দরজার কাঠে যেন ফাটল ধরল। আমি পেছনে জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করলাম, কিন্তু জানালার বাইরে আমার ঘর ছিল না। সেখানে ছিল সেই জঙ্গল, অন্ধকার গাছ, কুয়াশা, আর অনেক দূরে দাঁড়িয়ে থাকা সেই কাঠের ঘরটি। আমি বুঝতে পারলাম আমি আর নিজের ঘরে নেই, আমি আবার সেই জঙ্গলে ফিরে এসেছি। এরপর পরে হঠাৎ গাছের আড়াল থেকে বেরিয়ে এলো রাফি, কিন্তু সে হাঁটছিল না, মাটির উপর দিয়ে যেন সে তাকে টেনে আনা হচ্ছিল। সে আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখ দুটো ছিল সম্পূর্ণ কালো। সে বলল, তুই পালিয়ে এসেছিলি। আমি কাঁপতে কাঁপতে বললাম, তোদের কি হয়েছে? রাফি হাসলো। তারপর নিজের মুখের চামড়া 2 হাত দিয়ে টেনে ধরল। চামড়ার নিচে কোনো মুখ ছিল না, শুধু অন্ধকার। সেই অন্ধকারের ভেতর থেকে একটা গলা বের হলো, 1 ঘন্টা শেষ। আমি ঘড়ির দিকে তাকালাম। সময় তখন 12:59 আর 1 মিনিট বাকি 1টা বাজতে। তারপর জঙ্গলের উপাস থেকে শত শত লাল চোখ যেন জ্বলে উঠল। একসঙ্গে সবগুলো প্রাণী আমার দিকেই তাকিয়ে আছে। আর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে সেই প্রথম প্রাণীটা। কিন্তু এবার আমি একটা জিনিস বুঝতে পারলাম, ও আমাকে আক্রমণ করছে না, ও শুধু অপেক্ষা করছে। হঠাৎ আমার পেছন থেকে আমার নিজের গলা আমি শুনতে পেলাম, দৌড়াস না। আমি ঘুরে দাঁড়ালাম। সেখানে
আমি নিজেই দাঁড়িয়েছিলাম। সে হাসলো আর বলল, কারণ এবার তুই আসল না। এর পরপরই ঘড়িতে 1টা বাজল, সব আলো নিভে গেল। পরের দিন সকালে জঙ্গলের পাশে একজন কাঠুরে একটা মানুষকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখলো। সেটা ছিলাম আমি। অচেতন অবস্থায় আমাকে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার বললেন আমার শরীরে কোনো আঘাত নেই, কিন্তু আমার ডান হাতে তালুতে নখ দিয়ে একটা বাক্য লেখা ছিল, আগামী 1 ঘন্টা পরেও বের হব। ডাক্তার সেটা দেখে অবাক হয়ে গেল, কিন্তু আমি শুধু একটাই প্রশ্ন করলাম, আমার সঙ্গে যে লোকটা হাসপাতালে এসেছে সে কে? সবাই আমার দিকেই তাকালো, কারণ আমি নাকি একাই হাসপাতালে এসেছিলাম। তাহলে আমার বিছানার পাশে দাঁড়িয়ে থাকা লোকটি কে ছিল? সে ধীরে ধীরে আমার তাকাল, তার চোখ দুটো লাল। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আমি শাওন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব মহিবুল্লাহ হুজুরের ঘটনা। আমরা সরাসরি সেই ঘটনায় চলে যাই। একদিন মহিবুল্লাহ হুজুরের কাছে এক ভদ্রলোক আসেন। সেই ভদ্রলোককে প্রথম দেখাই মহিবুল্লাহ হুজুর বুঝতে পারেন এই ভদ্রলোক কোনো একটা কারণে খুবই বিচলিত। তিনি কিছুক্ষণ পরপর চমকে উঠছিলেন, মনে হচ্ছিল কোনো কিছুতে তিনি ভয় পাচ্ছেন। তখন মহিবুল্লাহ হুজুর সেই লোকটিকে শান্ত করেন এবং বলেন যে আপনি যে সমস্যা নিয়ে আমার কাছে এসেছেন সেটা আমাকে একটু খুলে বলুন। তখন সে ভদ্রলোক তার ঘটনা মহিবুল্লাহ হুজুরকে বলা শুরু করেন। তিনি বলেন তার নাম আমজাদ, তিনি একজন প্রশাসনিক কর্মকর্তা। তার ফ্যামিলিতে তিনি এবং তার স্ত্রী বাদে তার আরো 2 কন্যা সন্তান আছেন, যাদের নাম নূপুর এবং নুসরাত। নূপুরের বয়স 25 কি 26 বছর এবং নুসরাতের বয়স 13-14 বছর। কিছুদিন আগে নূপুরের বিয়ে ঠিক হয় তার এক কাজিনের সাথে, যার নাম রিশাদ। বিয়ে ঠিক হওয়া উপলক্ষে তারা সবাই মিলে তাদের গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর প্রথম কয়েকদিন খুব ভালোই কাটে। এর মধ্যেই একদিন সেই গ্রামে একটা মেলার আয়োজন হয়। তো তাদের ফ্যামিলির সবাই মিলেই সেই মেলায় তারা ঘুরতে যায়। ঘুরতে যাওয়ার কিছুক্ষণ পর তারা লক্ষ্য করে তাদের সাথে নূপুরও এসেছিল, কিন্তু নূপুর এখন তাদের সাথে নেই। তো সবাই একটু চিন্তিত হয়ে পড়ে, কারণ নূপুর গ্রামে অতটা আসে না এবং সে আশেপাশের জায়গা সম্পর্কে ততটা জানে না। তো নূপুরকে যখন খোঁজাখুঁজি শুরু হচ্ছিল বা খোঁজাখুঁজি শুরু করা হয়, কিছুক্ষণ পর নূপুরকে পাওয়া যায় সে মেলা থেকে কিছুটা দূরে একটা মাঠের ভেতর অজ্ঞান অবস্থায়। পরে যখন নূপুরকে সেখান থেকে উদ্ধার করে বাসায় নিয়ে আসা হয়, তার কিছুক্ষণ পর নূপুরের জ্ঞান ফেরে। নূপুরের জ্ঞান ফেরার পর সবাই যখন তাকে জিজ্ঞেস করে যে তুমি ওইখানে কিভাবে গেলা এবং তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন, তখন নূপুর যেটা বলে তা হলো সে সবার সাথে সে মেলায় ঢোকার পর কিছুক্ষণ পর সে নিজের মনেই মেলা ঘুরে দেখছিল। হঠাৎ করেই সে নিজেকে আবিষ্কার করে একটা মাঠের মাঝখানে, এবং মাঠের মাঝখানে যখন সে নিজেকে আবিষ্কার করে তখন সে একটু ভয় পেয়ে যায়, কারণ হঠাৎ করেই তার চোখের সামনের দৃশ্যপট চেঞ্জ হয়ে গেছে। সে মাঠের চারপাশটা ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করে। হঠাৎ সে দেখতে পায় সে মাঠের একটা কোণে একজন মহিলা কোনো কিছুর সামনে বসে আছে, তার দিকে পেছন ফিরে। নূপুর সেই দিকে হাঁটতে থাকে। কিছু দূর হাঁটার পর সে দেখতে পায় সে যা দেখছে তা হলো একটা মহিলা একটা মরার খাটিয়ার সামনে বসে বিলাপ করছে এবং বলছে, হিসাব হিসাব কে দিবে, আরে হিসাব কে দিবে, এভাবে বিলাপ করছিল। তো নূপুর অবাক হয়ে এবং কিছুটা আতঙ্ক নিয়ে এই ব্যাপারটা দেখছিল। হঠাৎ সে লক্ষ্য করে সেই খাটিয়ার ভেতরে শুয়ে থাকা মৃতদেহটা উঠে বসলো এবং সে নিজে নিজেই সে খাটিয়া থেকে নামলো। নেমে সে কিছু দূর হেঁটে গিয়ে সেই মাঠের এক কোণে একটা বড় আম গাছ ছিল, সেই আম গাছের নিচে হাঁটু গেড়ে বসে পড়ল। ঠিক সেই মুহূর্তেই সেই খাটিয়ার সামনে বসে থাকা মহিলাটা নূপুরের দিকে তার মাথা ঘুরিয়ে তাকায় এবং নূপুর দেখতে পায় সেই মহিলাটার চেহারা খুবই বীভৎস
তার চোখ দুটো রক্ত লাল এবং তার মুখের এক পাশ কোনো একটা কারণে গলে গেছে। বিভৎস একটা চেহারার মহিলা তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ চোখের পলকে সেই মহিলাটা নূপুরের সামনে এসে দাঁড়ায়। নূপুর চমকে ওঠে। হঠাৎ করে সে মহিলাটা নূপুরের গলা চেপে ধরে এবং বলতে থাকে, 3 রক্ত নদীর নৌকায় তোরে উঠামু, তোরে নিয়া পাড়ি দিমু দিগন্ত, আমি সেই রক্ত নদীর মাঝি। এই কথা বলার সাথে সাথে সে মহিলাটা তার হাতে থাকা কোনো একটি বস্তু দিয়ে সজোরে নূপুরের মাথায় একটা আঘাত করে এবং নূপুর একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। এতটুকুই নূপুরের মনে ছিল। সবাই লক্ষ্য করে নূপুরের মাথার দিকে, কিন্তু তারা সেখানে কোনো আঘাতের চিহ্ন পায় না। তো সবাই বলা বলি শুরু করে হয়তো তার উপর কোনো বদনজর এসেছে বা বদনজর পড়েছে, তাই হুজুর দেখানো হোক। তো এলাকার একটা হুজুরকে তারা নিয়ে আসে। সেই হুজুর এসে কিছু ঝাড়ফুঁক করে দিয়ে যায় এবং বলে যে নূপুরের উপর হয়তো কোনো বদ জিনের নজর ছিল, তাই সে এই উল্টাপাল্টা জিনিস দেখেছে। সে যাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং সবসময় আল্লাহর কালাম পড়ে, সেক্ষেত্রে সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর কয়েকটা দিন সবকিছু স্বাভাবিকই ছিল। একদিন রাতের বেলা নূপুর চিৎকার করে ওঠে। তখন সবাই নূপুরের ঘরে যায়। সবাই নূপুরের ঘরে গিয়ে দেখে নূপুর তার বিছানায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তখন নূপুরের মা নূপুরকে জিজ্ঞেস করে যে সে কি স্বপ্নে দেখেছে বা সে কেন এভাবে কাঁদছে। তখন নূপুর বলে সে স্বপ্নে দেখে যে সে তার বিছানায় ঘুমাচ্ছিল। হঠাৎ করেই তার রুমের দরজা নিজে নিজে খুলে যায় এবং সেই দরজা দিয়ে প্রবেশ করে সেই মহিলাটি, যে মহিলাকে সে দেখেছে সেই মাঠের মাঝখানে। সেই মহিলাটি নূপুরের বিছানার সামনে এসে নূপুরের চুলের মুঠি সজোরে ধরে তাকে টেনে হিচড়ে তাদের বাড়ি থেকে বের করে নিয়ে যায়। তাকে তাদের বাড়ি থেকে বের করে নিয়ে আরেকটা বাড়ির উঠোনে এনে তাকে ছুঁড়ে ফেলে এবং সে দেখতে পায় সেই উঠোনের মাঝখানে একটা কবর খোঁড়া এবং সেই কবরের পাশে এক বৃদ্ধ বসে আছে। সেই বৃদ্ধ নূপুরকে উদ্দেশ্য করে বলে যে আমাদের আমানত আমাদের ফিরায়া দে, তা না হলে নিজের সমাধি নিজেই নে। এরপর তাকে তারা সেই বৃদ্ধ এবং সেই বৃদ্ধা মহিলা নূপুরকে ধরে সেই কবরের মধ্যে ফেলে দেয় এবং নূপুর আতঙ্ক নিয়ে লক্ষ্য করে সেই কবরের উপর দাঁড়ানো সেই বৃদ্ধা মহিলা তার গায়ে গরম পানি ঢেলে দিল। নূপুর তখন যন্ত্রণায় চিৎকার করে ওঠে এবং তখনই তার ঘুম ভাঙে। এই কথা শোনার পর নূপুরের বাবা অর্থাৎ আমজাদ সাহেব এবং আমজাদ সাহেবের স্ত্রী খুব চিন্তিত হয়ে পড়েন। তারা কি করবেন বুঝতে পারছিলেন না। আমজাদ সাহেব তিনি নিজেও বুঝতে পারছিলেন না এটা কি অতিপ্রাকৃত কিছু, না তার মেয়ে ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে। এরপর 2-1 দিন আর কোনো সমস্যা হয়নি। একদিন আমজাদ সাহেব তিনি বাজার থেকে তার বাড়ির দিকে ফিরছিলেন। তখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। তিনি তার বাড়ির রাস্তায় এক বৃদ্ধা মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখেন। সেই মহিলার মুখ ঘোমটায় ঢাকা। এটা খুবই স্বাভাবিক। গ্রামের রাস্তায়, এই রাস্তায় মহিলা বা পুরুষ দাঁড়িয়ে থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আমজাদ সাহেবের চোখ যখন সেই মহিলার দিকে পড়ে, তখন কোনো কারণ ছাড়াই আমজাদ সাহেবের শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যায়। তিনি কোনো কারণ ছাড়াই ভয় পেতে থাকেন। তিনি জানেন তাকে বাড়ি যেতে হলে সেই মহিলাকে ক্রস করেই যেতে হবে। তো তিনি খুব সতর্কভাবে সেই মহিলাটিকে ক্রস করে সামনে এগিয়ে যান। তিনি যখন মহিলাটিকে ক্রস করে সামনে এগিয়ে গেলেন, ঠিক সেই মুহূর্তে তিনি শুনতে পান পেছন থেকে সেই মহিলাটা তাকে বলছে, আমজাদ, কলিজা ছিঁড়া নিব, যন্ত্রণা কারে বলে তখন বুঝবি। এই কথা শোনার পর আমজাদ সাহেব খুব দ্রুত পেছনে ফিরে তাকান। তাকিয়ে তিনি দেখতে পান সেখানে কোনো মহিলা দাঁড়িয়ে নেই। তিনি প্রচণ্ড ভয় পেয়ে যান। তিনি খুব দ্রুত তার বাড়িতে চলে আসেন।
তিনি এই কথা কারো সাথেই শেয়ার করেন না, কারণ তিনি জানেন যে বাসার সবাই এখন খুবই ভয়ে আছে। সেক্ষেত্রে এই কথা বললে ভয় আরো বাড়বে। সেদিন রাতের বেলা আরেকটা ঘটনা ঘটে। সেদিন রাতের বেলাও নূপুর আবার ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে। সবাই যখন দৌড়িয়ে নূপুরের রুমে যায়, তখন নূপুর সবাইকে দেখে বলতে থাকে যে তোমরা আমাকে বাঁচাও, আমি এই মানসিক কষ্ট আর নিতে পারছি না, আমি প্রত্যেক দিন খারাপ খারাপ স্বপ্ন দেখছি। তখন নূপুরের মা আবার নূপুরকে জিজ্ঞেস করে যে তুই কি এখনো বা আজকে রাতেও কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? নূপুর মাথা নাড়িয়ে বলে হ্যাঁ। তখন নূপুর বলা শুরু করে সে স্বপ্নে দেখে সে এই বিছানায় শুয়েছিল, তার মাথার সামনে যে জানালাটা, সেই জানালার থেকে একটু দূরে একটা আম গাছ। সে জানালার দিকে তাকিয়েছিল। হঠাৎ সে দেখতে পায় সেই আম গাছের মাথায় একটা পাখি বসা। সেই পাখিটা উড়ে এসে তার জানালার সামনে বসলো এবং জানালার সামনে একটা কাপ রাখা। সেই পাখিটা দেখতে এতই বিচ্ছিরে ছিল যা দেখে নূপুর একটু আঁতকে ওঠে। নূপুর লক্ষ্য করে সেই পাখিটা সেই কাপের ভেতর ঠোঁট ডুবিয়ে ডুবিয়ে কি জানি খাচ্ছে। সে প্রথমে মনে করে হয়তো পানি খাচ্ছে। সে যখন আরেকটু উকি দিয়ে সেই কাপটার ভেতর কি আছে দেখতে যায়, সে দেখে সেখানে তাজা রক্ত, যা সেই পাখিটা তার ঠোঁট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে। এটা দেখে নূপুর আতঙ্কে দাঁড়িয়ে যায়। ঠিক সে সময় সে শুনতে পায় বা দেখতে পায় সব থেকে অসম্ভব জিনিস। সেটা হচ্ছে সে শুনতে পায় সেই পাখিটা তাকে বলছে মাঝি আসবে তার নৌকায় সবাইকে ওঠাতে, 3 নদীর মোহনায় নিয়ে যেতে, হারানো ধন ফেরত দিতে। মাঝি বলেছে সবাইকে প্রস্তুত থাকতে, পালতোলা নৌকায় মাঝি আসছে। এই কথা শোনার পর নূপুর একটা চিৎকার দেয় এবং তাতেই তার ঘুম ভাঙে। নূপুরের এই অবস্থা দেখে তাদের পরিবারের সবাই খুব চিন্তিত হয়ে যান। নূপুরের যে বাগদত্তা, যে রিশাদ, সেও কিন্তু ছিল তাদের ফ্যামিলির সাথে। সে নিজের হবু বউয়ের এই অবস্থা দেখে সে নিজেও খুব আপসেট ছিল, কিন্তু কে কি করবে বুঝতে পারছিল না। নূপুর তাদের ফ্যামিলির বড় মেয়ে, তাই আমজাদ সাহেব চিন্তা করেন তিনি একজন খুব বড় হুজুর নিয়ে আসবেন, যিনি এই সমস্যার একটা সমাধান দিতে পারবেন। এরপর তিনি অনেক দূর থেকে একজন বড় হুজুরকে তাদের বাড়িতে নিয়ে আসেন। সেই হুজুর যখন বাড়িতে ঢোকার পরই তিনি সবাইকে বলেন যে আমি এই বাড়ির পরিবেশটা খুব ভালো বুঝছি না। সেদিন রাতের বেলা হুজুর থাকেন, হুজুরকে একটা রুম দেওয়া হয়, সেই রুমে হুজুর নিজের মতো থাকেন এবং পরদিন সকালবেলা হুজুর আমজাদ সাহেবকে বলেন যে যদি বাঁচতে চান তাহলে এই মুহূর্তে আপনি আপনার এই বাড়ি ত্যাগ করুন। এই বাড়িতে থাকলে সমস্যা আরো বাড়বে এবং এদের সাথে কি আছে তা আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি, কিন্তু যারা আছে বা যে আছে তারা খুবই শক্তিশালী। তাই যদি জীবন বাঁচাতে চান, যদি আপনার মেয়ের জীবন বাঁচাতে চান, সেক্ষেত্রে আপনারা এখনই আপনাদের এই গ্রামের বাড়ি ত্যাগ করে চলে যান। তো এই কথা শোনার পর আমজাদ সাহেবের স্ত্রী এবং যারা এসেছিলেন সেই গ্রামের বাড়িতে, তারা সবাই প্রস্তুতি নিতে থাকেন গ্রামের বাড়ি ছেড়ে যাওয়ার জন্য। এর মাঝখান দিয়ে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে রিশাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চারদিকে লোকজন চলে গেল রিশাদকে খোঁজার জন্য, কিন্তু রিশাদকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা রাত রিশাদের খোঁজ চলল, কোথাও রিশাদ নেই। রিশাদকে ফেলে তো তারা চলে যেতেও পারে না। পরদিন সকালবেলা রিশাদকে পাওয়া গেল তাদের বাড়ি থেকে অনেক দূরে একটা বাগানের ভেতর। সেখানে সে একটা গাছের সাথে ফাঁসিতে লটকে আছে। সে মৃত। সে কি কারণে আত্মহত্যা করেছে এটা আসলে কেউই বুঝতে পারছিল না, আর রিশাদ আত্মহত্যা করার মতো ছেলেও না। আমজাদ সাহেব বুঝতে পারেন যে এটার পেছনে হয়তো সেই অতিপ্রাকৃত কিছুই কাজ করছে। তো সবাই খুবই কষ্ট পায়, সবাই
রিশাদের মৃতদেহ সেখানেই দাফন করার পর তারা চলে আসে তাদের নিজের বাসায়। একটা সাজানো গোছানো পরিবেশ, একটা সাজানো গোছানো ফ্যামিলি মনে হলো কিছু মুহূর্তের কারণে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। বাসায় আসার পরও কিন্তু নূপুরের সেই খারাপ স্বপ্ন দেখা কমছিল না। সে প্রত্যেক রাতেই খারাপ স্বপ্ন দেখত। রিশাদের মৃত্যুর 2 থেকে 3 দিন পর নূপুর একদিন রিশাদকে স্বপ্নে দেখে। সেটা ছিল একটা ভয়াবহ অভিজ্ঞতা। নূপুর দেখে যে সে আর রিশাদ একটা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। রিশাদ নূপুরকে বলছে ওই পারে আমি একা থাকতে পারবো না, তুমি চলো আমার সাথে। এই কথা শোনার পর নূপুর আতঙ্কে থরথর করে কাঁপছিল সেই জায়গায়। নূপুর লক্ষ্য করে রিশাদ সামনে এগিয়ে গেল। নূপুর এটাও লক্ষ্য করে যে সেই নদীর ঘাটে একটা নৌকো বাঁধা। রিশাদ হাঁটতে হাঁটতে সেই নৌকায় গিয়ে উঠল। সেই নৌকায় একজন মাঝি ছিল যে এতক্ষণ বসেছিল। রিশাদ যখন নৌকায় উঠল তখন সেই মাঝিটা উঠে দাঁড়ালো। নূপুর এই মাঝিটাকে চিনতে পেরেছে। এই মাঝিটা হচ্ছে তার স্বপ্নে দেখা সেই কবরের পাশে বসে থাকা সেই বৃদ্ধ লোকটা। তার গায়ে এখন একটা কালো আলখেল্লা এবং তার ডান কাঁধে সেই পাখিটা, সেই বিচ্ছিরি পাখিটা, যে পাখিটাকে নূপুর দেখেছিল তার জানালার কাছে। নূপুর লক্ষ্য করে মাঝি তার নৌকাটা ছেড়ে দেয় এবং রিশাদকে নিয়ে সেই মাঝি অজানার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। পুরো ব্যাপারটাই নূপুর সেই নদীর পাড়ে দাঁড়িয়ে আতঙ্ক নিয়ে লক্ষ্য করছিল। হঠাৎ করে নূপুর লক্ষ্য করে যেই নদীতে এই নৌকাটা ভাসছে সেই নদীতে কোনো পানি নেই। যতদূর চোখ যায় শুধু রক্ত আর রক্ত। মনে হচ্ছে প্রবাহমান রক্তের মাঝখান দিয়ে এই নৌকাটা এই মাঝি চালিয়ে নিয়ে যাচ্ছে। এটা দেখে আবার সে রাতে নূপুর চিৎকার করে ওঠে। সবাই চলে আসে। সবাই আসলে খুবই বিমর্ষ ছিল। এই মেয়েটার সাথে এই ঘটনা কেন ঘটছে? আর তাদের ফ্যামিলিতে তো এমনও একটা শোকের আবহ ছিল সেই রিশাদের মৃত্যুর কারণে। এর মাঝখান দিয়ে আরেকটি ঘটনা ঘটে। একদিন আমজাদ সাহেবের ছোট মেয়ে, যার নাম নুসরাত, সে স্কুল থেকে বাসায় ফিরে আসে। বাসায় ফিরে আসার পর সে দেখতে পায় তার বাবা সোফায় বসে আছে। আমজাদ সাহেব লক্ষ্য করেন তার মেয়ে স্কুল থেকে এইমাত্র বাসায় ফিরল। তার মেয়ে তার সামনে এসে দাঁড়ালো এবং তার গালে একটা সজোরে চড় মারল। আমজাদ সাহেব হতভম্ব হয়ে যান এই ঘটনায়। তিনি তার মেয়ের দিকে তাকিয়েছিলেন। তখন তিনি শুনতে পান তার মেয়ে তাকে বলছে, শয়তান, তুই সন্তান নিতে গেলি কেন? নিঃসন্তান থাকতি কি ক্ষতি হতো? এই কথা বলে নুসরাত অজ্ঞান হয়ে আমজাদ সাহেবের সামনে পড়ে যায়। আমজাদ সাহেব বুঝতে পারছিলেন না তিনি কি করবেন। তিনি বুঝতে পারছিলেন তার এই ছোট মেয়ের এই ব্যবহারটা অস্বাভাবিক। কিছুক্ষণ পর নুসরাতের যখন জ্ঞান ফেরে তখন নুসরাত এই ঘটনার কোনো কিছুই মনে করতে পারে না। এরপর থেকেই আমজাদ সাহেব এবং আমজাদ সাহেবের স্ত্রী লক্ষ্য করেন যে নুসরাতের ভেতরও এখন বিভিন্ন ধরনের অস্বাভাবিকতা দেখা যাচ্ছে। সে নিজের মনে একা একাই কথা বলছে। হঠাৎ করে সে জোরে জোরে কিছু কথা বলছে, আবার খুব ধীরে ধীরে মনে হচ্ছে কারো কানে কানে সে কোনো কথা বলছে। তারা বুঝতে পারছিল যে তাদের এই ছোট মেয়েটার উপরও হয়তো কোনো খারাপ কিছু আসর করেছে। আর নূপুর নিজেকে একটা ঘরের ভেতর বন্দি করে ফেলেছে। সে অন্ধকারেই থাকতে ভালোবাসতো। সে সচরাচর ঘর থেকে বের হতো না। এখন আমজাদ সাহেবরা চিন্তিত হয়ে পড়েন তাদের এই ছোট মেয়েটাকে নিয়ে। 13-14 বছরের একটা মেয়ে, সেই মেয়েটার এই অবস্থা দেখে তাদের মন ভেঙে যাচ্ছিল। একদিন রাতের বেলা আমজাদ সাহেব ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাবেন।
ওয়াশরুমে যাওয়ার পথে তিনি তার বড় মেয়ের রুম থেকে একটা আর্তনাদের শব্দ শুনতে পান। তিনি প্রথমত একটু চমকে যান, পরে তিনি চিন্তা করেন কি হলো, ব্যাপারটা দেখা দরকার। তখন তিনি যখন তার বড় মেয়ের রুমে ঢোকার পর তিনি যা দেখেন তা দেখে তিনি সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে পড়েন। তিনি দেখতে পান তার ছোট মেয়ে তার বড় মেয়ের বুকের উপর উঠে দাঁড়িয়েছে এবং একটা লাফ দিল সেই বুকের উপর। যে ভাবে ছোট মেয়েটা তার বড় মেয়ের বুকের উপর লাফ দিয়েছে তাতে পাঁজরের হাড় ভেঙে যাওয়ার কথা। তার বড় মেয়ের যন্ত্রণায় চিৎকার করে উঠল। তিনি আতঙ্ক নিয়ে লক্ষ্য করলেন তার ছোট মেয়ের হাতে একটা ছুরি। সেই ছুরি নিয়ে সে তার বড় বোনকে শাসাচ্ছে, তুই মরস না কেন, তুই মরলে তো শান্তি পামু। এই ঘটনা যখন আমজাদ সাহেব তার চোখের সামনে ঘটতে দেখছেন, প্রথমে তো তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। তিনি সে জায়গায় আটকিয়ে গিয়েছিলেন। হঠাৎ করে যখন তার সেন্স ফিরল যে তার চোখের সামনে যা হচ্ছে এটা অস্বাভাবিক এবং এই জিনিসটা বা এই ব্যাপারটা ঘটতে দেওয়া যায় না, তখন তিনি দৌড়িয়ে তার ছোট মেয়েকে জাপটে ধরেন। তিনি অনেক কষ্টে তার ছোট মেয়েকে তার বড় মেয়ের উপর থেকে নামান। তার মনে হচ্ছিল তার ছোট মেয়ের শরীরে যেন অসুরের শক্তি চলে এসেছে। এত কিছুর পর তারা চিন্তা করেন যে খুব বড় এবং খুব ভালো একজন আলেমকে দেখাতে হবে, কারণ এই সমস্যার সমাধান একমাত্র বিজ্ঞ আলেমরা ছাড়া আর কেউ দিতে পারবেন না। এরপর তিনি অনেক খোঁজাখুঁজি করে একজন আলেমকে নিয়ে আসেন। সে আলেম আসার পর তিনি সবকিছু দেখে যেটা বলেন সেটা হচ্ছে, আপনাদের এই দুই মেয়েকে এখন সাহায্য করতে হবে। এই সাহায্যটা আমি করতে পারবো না, কারণ ওদের সাথে যা আছে বা যা ঘটছে তা সমাধান করা আমার কাজ না, বা আমার ওই লেভেলের শক্তি নেই যে আমি আপনার এই দুই মেয়েকে সাহায্য করতে পারবো। অতি দ্রুতই এই ব্যবস্থাটা আপনাদের করতে হবে, তা না হলে আপনারা হয়তো এই দুইটা মেয়েকে বাঁচাতে পারবেন না এবং আপনাদের নিজেরও হয়তো জীবন সংশয় হতে পারে। সেক্ষেত্রে আপনারা খুব ভালো একজন আলেমের সন্ধান করুন। আমার পক্ষে এটার কোনো সমাধান দেওয়া সম্ভব হচ্ছে না। এই কথা বলে সে আলেম চলে যান। আর আমজাদ সাহেব গভীর চিন্তায় পড়ে যান যে আমি কি আমার ফ্যামিলিকে নিয়ে এই সমস্যার কোনো সমাধানই করতে পারবো না? এভাবেই কি আমাদের জীবন চলে যাবে? আমজাদ সাহেব হন্যে হয়ে একজন ভালো আলেম খুঁজছিলেন, কারণ তিনি জানেন এটা ছাড়া আর কোনো উপায় তার নেই। এর মধ্যে দিয়েই ঘটে যায় আরও একটি ভয়ঙ্কর কাহিনী। সেটা হচ্ছে, একদিন আমজাদ সাহেব যখন বাসায় ফেরেন তখন তিনি দেখতে পান তার বাসার সামনে বিশাল জটলা। কি হয়েছে? তিনি এগিয়ে যান বাসার ভেতর, গিয়ে দেখতে পান তার দুই মেয়ে তারা নিজেদের হাত নিজেরা কেটে ফেলেছে। এবং তা কিছুক্ষণ আগে। এটা দেখার পর আমজাদ সাহেব তার দুই মেয়েকে নিয়ে সরাসরি হাসপাতালে চলে যান। হাসপাতালে যাওয়ার পর ডাক্তাররা বলেন যে এবারের মতো এই দুই মেয়ে বেঁচে গেছে। যে পরিমাণ রক্ত চলে গেছে, আর কিছুক্ষণ যদি তাদের ওইভাবে রাখা হতো তারা হয়তো বাঁচত না। আমজাদ সাহেব কোনো কিছুই মেলাতে পারছিলেন না যে তার দুই মেয়ে একই সাথে কেন হাত কেটে ফেলল। পরে 1 মাস তারা সেই দুই বোন নূপুর এবং নুসরাত হাসপাতালে থাকে। এরপর তারা বাসায় চলে আসে এবং তারা যখন বাসায় আসে তখন এই দুই বোনকে আসলে তারা চিনতে পারছিল না। তাদের কাছে মনে হচ্ছিল এরা দুই বোন হয়তো অন্য কোনো মানুষ, এদের পরিচিত নূপুর বা নুসরাত এরা না। এর কিছুদিন পরে একদিন রাতের বেলা এবার আমজাদ সাহেবের স্ত্রী স্বপ্নে দেখেন যে তার দুই মেয়েকে কেউ একটা গাছের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে এবং একটা ভয়ঙ্কর দর্শন মহিলা তার সেই দুই মেয়েকে চাবুক দিয়ে সমানে পেটাচ্ছে এবং তার দুই মেয়ে যন্ত্রণায় চিৎকার করছে। এই স্বপ্ন দেখে আমজাদ সাহেবের স্ত্রীর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর তার খুব অস্থির লাগছিল। তিনি হেঁটে গিয়ে তার মেয়েদের রুমে যান। রুমে গিয়ে দেখতে পান তার
দুই মেয়ে বিছানায় ছটফট করছে যন্ত্রণায়। তিনি ঘরের বাতি জ্বালাবার পর তিনি যা দেখেন, তা দেখে আসলে তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি দেখতে পান তার দুই মেয়ের শরীরে অসংখ্য চাবুকের দাগ। তিনি একটু আগে যে স্বপ্নটা দেখেছেন সেটা তিনি এখন তার চোখের সামনে সত্যি হতে দেখছেন। এতটুকু শোনার পর মহিবুল্লাহ হুজুর আমজাদ সাহেবকে বলেন যে আমি আর কিছু শুনতে চাচ্ছি না, আপনি আপনার বাসায় চলে যান, আমি দেখি কি করা যায়। আমি আপনার বাসায় যাবার আগে আমি আপনার সাথে যোগাযোগ করে এরপর আপনার বাসায় যাব। তখন আমজাদ সাহেব বলেন যে হুজুর, আপনি একটু তাড়াতাড়ি করবেন, আমরা খুবই কষ্টে আছি, বাঁচব কিনা বলতে পারছি না। নিজেদের জীবন নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, কিন্তু আমার ফুলের মতো দুইটা মেয়ে, তারা আমার চোখের সামনে মারা যাচ্ছে, এটা আমি নিতে পারছি না। তো এই কথা শোনার পর মহিবুল্লাহ হুজুর আমজাদ সাহেবকে বুঝিয়ে তার বাসায় পাঠিয়ে দেন। 2 দিন পর মহিবুল্লাহ হুজুর আমজাদ সাহেবের বাসায় যান। তিনি যখন বাসায় ঢোকেন তখনই তিনি একটা চাপ অনুভব করছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে এই বাসার ভেতর খুব বেশি পরিমাণে অস্বাভাবিক কিছু হচ্ছে এবং তিনি অলৌকিক কোনো কিছুর অস্তিত্ব টের পাচ্ছিলেন পুরো বাসা জুড়ে। তিনি আমজাদ সাহেবকে জিজ্ঞেস করেন যে ভাই, আপনি এই বাসায় আপনারা কিভাবে থাকতেছেন? আমার তো ঘরের ভেতর আসার পরই ভালো লাগছে না। আমজাদ সাহেব বলেন যে হুজুর, এভাবেই বেঁচে আছি, আপনি আমাদের একটু সাহায্য করুন। তখন মহিবুল্লাহ হুজুর বলেন যে সাহায্য করার একমাত্র অধিকার বা একমাত্র একজনই আপনাদের সাহায্য করতে পারেন, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। আমি শুধু উসিলা হতে পারি যদি তিনি চান। এরপর মহিবুল্লাহ হুজুর সেই 2 মেয়ের রুমে প্রবেশ করেন। তিনি দেখেন খাটের উপর 2টা মেয়ে খুব স্বাভাবিকভাবে বসে আছে এবং তাদের ঘিরে তাদের কয়েকজন আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছে। প্রথম দেখায় মহিবুল্লাহ হুজুরের কাছে এই 2 মেয়েকে অস্বাভাবিক লাগেনি। কেন লাগেনি সেটা মহিবুল্লাহ হুজুর বলতে পারেন না, কিন্তু প্রথম দেখায় তাদের 2জনকে তার কাছে অস্বাভাবিক মনে হয়নি। তখন মহিবুল্লাহ হুজুর আমজাদ সাহেবকে বলেন যে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের এই ঘর থেকে বের করে দেন, শুধু আপনি এবং আপনার স্ত্রী থাকবেন। যেই কথা সেই কাজ, সে আত্মীয় স্বজনদের সেই মেয়েদের রুম থেকে বের করে দেওয়া হলো, শুধু ছিলেন আমজাদ সাহেব এবং তার স্ত্রী। তো যখন আশেপাশের লোকজন কমে গেল তখন মহিবুল্লাহ হুজুর সেই 2 মেয়ের সামনে গিয়ে বসলেন। তিনি যখন তাদের সামনে গিয়ে বসলেন, বসার পরেই নূপুর মহিবুল্লাহ হুজুরকে উদ্দেশ্য করে বলেন, আসসালামু আলাইকুম বাজান, ভালো আছো? এই কথা শোনার পর মহিবুল্লাহ হুজুর চমকে যান। তিনি নূপুরের দিকে তাকিয়ে বলেন যে আপনি কি আমাকে চিনেন? তখন নূপুর বলে, হ্যাঁ বাজান, চিনি, আমরা একই নৌকার মাঝি, শুধু পরিস্থিতিটা আলাদা। তখন মহিবুল্লাহ হুজুর সে নূপুরের দিকে তাকিয়ে বলেন যে আপনারা কেন এই 2টা মেয়েকে কষ্ট দিচ্ছেন? এই 2টা মেয়ে কি করেছে? তখন সে নূপুরের ভেতর থেকে যে কথাটা আসে সেটা হচ্ছে, জিজ্ঞেস করিস না, কলিজাটা ছিঁড়ে যায়। এই কথাটা শুনলে কলিজা ছিঁড়ে যায়। তখন মহিবুল্লাহ হুজুর বলেন যে আচ্ছা, জিজ্ঞেস করলাম না, কিন্তু আপনারা বলেন যে আপনারা কারা, কোত্থেকে এসেছেন? তখন একটা উত্তর আসে। উত্তরটা হচ্ছে, একদমে যার জীবন যায় তার ফয়সালা কি হবে? এই কথা বলার পরপরই হঠাৎ করেই মহিবুল্লাহ হুজুর দেখতে পান নূপুর এবং নূপুরের বোন একসাথেই অজ্ঞান হয়ে বিছানায় পড়ে গেল। মহিবুল্লাহ হুজুর বুঝতে পারলেন না যে আসলে ব্যাপারটা কি ঘটলো একটু আগে তার সামনে। তিনি তো কথা বলছিলেনই। তার অভিজ্ঞতায় এই ধরনের পরিস্থিতিতে তিনি আগে কোনো সময় পড়েননি। এরপর 2টা মেয়ে যখন সুস্থ হয় তারপরও মহিবুল্লাহ হুজুর অনেক চেষ্টা করেন তাদের মধ্যে থাকা সেই এন্টিটিটাকে আবার ডেকে আনার, কিন্তু কোনোভাবেই তিনি সেই এন্টিটিটাকে আর আনতে পারলেন না। সেদিনের মতো মহিবুল্লাহ হুজুর সে বাড়ি থেকে চলে আসেন
রাতের বেলা তিনি তার দাদাভাই জিনদের ডাকেন। দাদাভাইরা যখন চলে আসে তখন মহিবুল্লাহ হুজুর তাদের পুরো ঘটনা খুলে বলেন এবং তিনি এটাও বলেন যে তিনি শেষের দিকে অনেক চেষ্টা করেছেন তাদেরকে আবার আনার জন্য, কিন্তু তারা কোনোভাবেই আর আসেনি। এরপর সেই দাদাভাই জিনেরা সেই নাম ঠিকানা নিয়ে চলে যায় এবং বলে যে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য। ঘণ্টাখানেক পর সেই দাদাভাই জিনেরা আবার আসেন। আসার পর তারা মহিবুল্লাহ হুজুরকে বলেন যে তুমি কার সাহায্য করতে গিয়েছিলে? এরা তো জালিম, এদের রক্তে নোংরামি বইছে, এদের সাহায্য করা যাবে না। আর তুমি যে বললা যে ওদেরকে তুমি ডেকেও আনতে পারো নাই, তার কারণ কি জানো? ওরা কারিন, এখানে 2 জন কারিন। কারিনদের কি এত সহজে ডেকে আনা যায়? এই কথা শোনার পর মহিবুল্লাহ হুজুর খুব অবাক হয়ে যান। তিনি তার দাদাভাই জিনদের বলেন যে আপনারা একটু বলেন তো ঘটনাটা কি। তখন দাদাভাই জিনেরা বলেন, ঘটনা শোনার আগে এটা শোনো যে এর ফয়সালা হয়ে গেছে, কারণ মাজলুমের দোয়া আর মাবুদের মধ্যে কোনো পর্দা থাকে না। দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নেই। এরপর সেই দাদাভাই জিনেরা মহিবুল্লাহ হুজুরকে সেই ঘটনা বলা শুরু করেন। ঘটনাটি কয়েক বছর আগে কোনো একটি ছুটিতে নূপুরেরা সেবারও তাদের গ্রামের বাড়ি গিয়েছিল। তো তাদের গ্রামে এক কৃষকের ছেলে ছিল যে পড়ালেখায় খুবই ভালো ছিল এবং সে মোটামুটি খুব ভালোই একটা চাকরি করত। সেই ছেলের এই নূপুরকে দেখে খুব পছন্দ হয়। সেই ছেলে যখন নূপুরের বাড়িতে বিয়ের প্রস্তাব দেয় তখন সবাই খুব খারাপভাবে এই প্রস্তাবটা ফিরিয়ে দেয়, কারণ নূপুরদের বংশমর্যাদা অনেক বড় ছিল। এখানে নূপুর আবার পছন্দ করত তার সেই কাজিন যার নাম রিশাদ তাকে। ঘটনার পরিক্রমায় কোনো একটা কারণে নিশাদ একদিন একজনের কাছে ধরা খায়, একটা ছেলে সহ। সেই ছেলেটা রিশাদ ছিল। তো সেই লোকটা যখন নূপুরকে পায় রিশাদের সাথে, তখন নূপুর আসলে রিশাদের পরিচয় প্রকাশ করতে যাচ্ছিল না। যখন বাসায় বিচার আসে, বিচার আসার পর যখন তাকে চাপ দেওয়া হয় যে তার সাথে কে ছিল, তখন নূপুর সেই কৃষকের ছেলের নাম বলে দেয়। এটা শোনার পর আমজাদ সাহেব খুব রেগে যান। তিনি গ্রামের বাড়ি আসেন। আসার পর সেই ছেলেকে তিনি ডেকে নিয়ে আসেন তার বাড়িতে এবং লোকজন দিয়ে বেধড়ক মারতেন। সেই ছেলেটাকে যখন মারছিল তখন সেই ছেলেটাকে বাঁচাবার জন্য তার বাবা ছুটে আসে। তখন এলাকার লোকজন সেই বাবা এবং ছেলেকে দুইজনকেই পেটাতে থাকে। এক পর্যায়ে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সবাই যখন বুঝতে পারে যে এদের অবস্থা খুবই খারাপ, তখন তাদেরকে হাসপাতালে ভর্তি করায়। সেই হাসপাতালেই এই বাবা এবং ছেলের মৃত্যু হয়। তাদের দুইজনের লাশ যখন গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়, তাদের দুইজনের লাশ যখন দুইটা খাটিয়াতে তাদের বাড়ির সামনে এনে রাখা হয়, সেটা দেখে সেই ছেলেটার মা প্রথমে একটা চিৎকার দিয়ে ওঠেন, এরপর হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ে যান। সেই জ্ঞান আর তার কোনো সময় ফেরেনি। সেই মহিলাও মারা যান। শুধু একটি মিথ্যার কারণে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়। সবকিছুই কিন্তু এই নূপুর এবং রিশাদ দেখছিল, কিন্তু তারা কোনো কথাই বলেনি। এমনকি এই ছেলেটাকে বাঁচাবার কোনো চেষ্টাই তারা করেনি। মিথ্যা অহংকার আর দাম্ভিকতা কিভাবে একজন মানুষকে পশুতে রূপান্তরিত করতে পারে। এই কথা শোনার পর মহিবুল্লাহ হুজুরের মন খুবই খারাপ হয় এবং তিনি চিন্তা করেন যে তিনি আমজাদ সাহেবকে আর সাহায্য করবেন না। পরের দিন আমজাদ সাহেব ফোন দেন মহিবুল্লাহ হুজুরকে। মহিবুল্লাহ হুজুর ফোন ধরেন না। উনি তাকে 29টা ফোন দেন। এরপর এক পর্যায়ে মহিবুল্লাহ হুজুর ফোন ধরেন। ফোন ধরার পর তিনি আমজাদ সাহেবকে পুরো ঘটনা বলেন এবং আরো বলেন যে তিনি আর তার ফ্যামিলিকে কোনোভাবেই সাহায্য করবেন না। এই কথা শোনার পর আমজাদ সাহেব আসলে হুজুরকে তেমন কিছু বলার ছিল না। তারপরও তিনি হুজুরকে শেষ একটি রিকোয়েস্ট করেন, সেটা হচ্ছে
হতে পারে আমার বড় মেয়ে দোষী বা আমরাও দোষী, কিন্তু আমার ছোট মেয়েটার তো কোনো দোষ নেই। হুজুর, আপনি অন্তত আমার ছোট মেয়েটাকে বাঁচান। এই কথা শোনার পর মহিবুল্লাহ হুজুরের মন একটু গলে। তিনি চিন্তা করেন তিনি এই ছোট মেয়েটাকে বাঁচাবার একটা চেষ্টা করবেন। তিনি এটাও জানেন যে এখানে যে দুই কারিন আছে সেটা হচ্ছে সেই ছেলের বাবা এবং মা, এবং কারিনদের সাথে পেরে ওঠা খুব কষ্টসাধ্য, কিন্তু তিনি এই ছোট মেয়েটার জন্য হলেও চেষ্টা করবেন। এই কথা বলে তিনি আমজাদ সাহেবকে আশ্বস্ত করেন। পরদিন সকালবেলা আমজাদ সাহেব আবার হুজুরকে ফোন দিয়ে বলেন যে তাদের দুই মেয়েকে গতকাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথা শোনার পর মহিবুল্লাহ হুজুর খুব দ্রুত আমজাদ সাহেবের বাসায় আসেন। তিনি বাসায় এসে সব কথা শোনেন যে গতকাল রাত 10টার পর থেকে তার দুই মেয়েকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন মহিবুল্লাহ হুজুর তার দাদাভাই জিনদের ডাকেন। সেই দাদাভাই জিনেরা এসে বলেন যে বাসার ছাদে যাও, ছাদে গেলেই এখন পাবা। এই কথা শোনার পর আমজাদ সাহেব, তার স্ত্রী এবং মহিবুল্লাহ হুজুর খুব দ্রুত সেই 7তলা বিল্ডিং এর ছাদে চলে যান। ছাদে যাওয়ার পর তারা যে দৃশ্যটা দেখেন সেটা দেখে তারা হতভম্ব হয়ে যান। তারা দেখেন বড় মেয়ে নূপুর ছোট মেয়ে নুসরাতের গলা এক হাতে চেপে ধরে রয়েছে এবং আরেক হাতে তার একটা বিশাল দা, এবং সেই নূপুর এখনই সেই ছোট মেয়েটার উপর সেই দা দিয়ে একটা কোপ বসাবে। ঠিক সেই মুহূর্তে মহিবুল্লাহ হুজুর বলে ওঠেন, থামুন, যা করছেন তা করার আগে একটু ভেবে দেখুন। এই কথা শুনে নূপুর মহিবুল্লাহ হুজুরের দিকে ফিরে তাকায়। তখন আমজাদের স্ত্রী অনুনয় বিনয় করতে থাকে নূপুরের দিকে, বলতে থাকে যে এই ছোট মেয়েটা তো কোনো দোষ করেনি, কেন এই ছোট মেয়েটাকে আপনারা মারছেন? আমাদের আপনারা ক্ষমা করুন, আমাদের দুইটা মেয়েকে আপনারা ক্ষমা করুন। তখন মহিবুল্লাহ হুজুর নূপুরের দিকে তাকিয়ে বলেন যে আপনি তো আমাকে প্রথম দিন বাজান বলে সম্বোধন করেছিলেন, তো আমি সেই দাবি থেকে আপনাকে একটা কথা বলতে চাচ্ছি। আপনি এই ছোট মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছেন? এই ছোট মেয়েটার তো কোনো দোষ নেই, তো কেন এই মেয়েটাকে আপনারা এইরকম ভাবে কষ্ট দিচ্ছেন এবং মেরে ফেলছেন? এই মেয়েটা তো ভেতরে ভেতরে মারাই যাচ্ছে। যে পরিস্থিতির ভেতর দিয়ে এই মেয়েটা যাচ্ছে, এই মেয়েটা তো এমনিতেই মারা যাবে, কেন তাকে কষ্ট দিচ্ছেন? এই কথা শোনার পর নূপুরের ভেতর থাকা সেই কারিনটা মহিবুল্লাহ হুজুরকে উদ্দেশ্য করে বলে যে হারানোর বেদনা তো তুমি সব থেকে ভালো বোঝো, তুমি আমাকে এই প্রশ্ন করছো? হারানোর বেদনা সব থেকে ভালো বোঝো তো তুমি। এরপর মহিবুল্লাহ হুজুর নূপুরের দিকে তাকিয়ে, অর্থাৎ সেই কারিনটার দিকে তাকিয়ে একটা ইশারা করেন। সেই ইশারাটা দেখার পর নূপুরের ভেতরে থাকা সেই কারিনটা মহিবুল্লাহ হুজুরকে বলে, বাজান, বুঝতে পারছি, আর বলা লাগবে না। এই কথা বলে সে নুসরাতকে ছুঁড়ে মারে আমজাদ সাহেবের দিকে, এবং নূপুর সেই ছাদের রেলিংয়ের উপর উঠে দাঁড়ায়। সবাই আতঙ্ক নিয়ে নূপুরের দিকে তাকিয়েছিল। তখন নূপুরের ভেতর থাকা সে কারিন জিনটা বলে ওঠে, এই ধরনীতে বিরাজমান অসহায়ের উপর জালিমের জুলুম অপমান, হাতের বদলে হাত, দাঁতের বদলে দাঁত, জানের বদলে জান, শোনো হে মানব সন্তান, আমি কর্মফল, আমি কর্মের প্রতিদান। এই কথা বলে নূপুর সেই ছাদের রেলিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এটা দেখার পর আমজাদ সাহেব সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান এবং তিনি সেখান থেকেই কোমায় চলে যান। এটাই ছিল মহিবুল্লাহ হুজুরের আজকের ঘটনা। জানি না ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু আসলেই এই ঘটনা আমাদের জন্য একটা শিক্ষা। সেটা হচ্ছে জালিমের জুলুম যতই হোক, শেষ বিচারের দিন আমাদের সবারই সবকিছুর হিসাব দিতে হবে। রাতুলকে অনেক ধন্যবাদ মহিবুল্লাহ হুজুরের এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
তার লম্বা কোচকোচে কালো নখগুলো যখন আমার চামড়া ভেদ করে সরাসরি গলার শ্বাস নালীটা চেপে ধরলো, তখন আমি স্পষ্ট টের পাচ্ছিলাম আমার ফুসফুস থেকে শেষ বাতাসটুকু বেরিয়ে যাচ্ছে। অন্ধকার ঘরের ভেতর তার চোখহীন রক্তাক্ত কোটর দুটো থেকে টপ টপ করে ঘন কালো রক্ত আমার চোখের উপর এসে পড়ছিল, আর পুরো ঘর জুড়ে গম গম করে উঠছিল একটা বীভৎস অপ্রাকৃতিক হাসির শব্দ। আমি চিৎকার করার জন্য চেষ্টা করলাম, কিন্তু আমার কণ্ঠনালী ততক্ষণে জমে বরফ হয়ে গেছে। শুধু দেখছিলাম তার ঝুলন্ত চোয়ালটা ধীরে ধীরে আরো বড় হচ্ছে, যেন সে জ্যান্ত গিলে খাবে আমাকে। আর ঠিক তখনই ঘরের কোণ থেকে ভেসে আসছিল একটা বিকট হাড় মরমর করা আওয়াজ, যা কোনো মানুষের শরীরের হতে পারে না। এই ঘটনা ঘটেছিল 2025 সালের মার্চ মাসে কুষ্টিয়ার কুমারখালী করাই নদীর তীরে অবস্থিত একটি পরিত্যক্ত এবং জঙ্গলে ঘেরা জমিদার বাড়িতে। আমার নাম ফুয়াদ। আমি আর আমার 3 বিশ্ববিদ্যালয় বন্ধু শাওন, রাফসান আর জাহিদ ভৌতিক জায়গা এক্সপ্লোর করার নেশায় ওই এলাকায় গিয়েছিলাম। স্থানীয়রা আমাদেরকে বারবার সতর্ক করেছিল, বাবারা, ওই জমিদার বাড়ির সিংহদুয়ার পার হয়েও না, ওখানে একটা পুরনো কাল ভৈরবীর আসন আছে, যেখানে একসময় নর বলে দেওয়া হতো। আমরা সেই কথাগুলোকে স্রেফ গল্প ভেবে হেসেই উড়িয়ে দিয়েছিলাম। আমরা রাত ঠিক 12টার দিকে ক্যামেরা আর ট্রাইপড নিয়ে সেই ভাঙ্গা জমিদার বাড়িতে ঢুকি। চারপাশটা ছিল একদম থমথমে ঝিঝি পোকার আওয়াজ। হুট করেই ঝিঝি পোকার আওয়াজটা বন্ধ হয়ে গিয়েছিল। যখন আমরা দোতলার একটা বড় হল রুমে পৌঁছালাম, তখন ঘড়িতে রাত ঠিক 2:45। হুট করেই পুরো ঘরের তাপমাত্রা মাইনাসে নেমে গেল। আমাদের মুখ দিয়ে কুয়াশা বেরোতে লাগলো। হঠাৎ ঘরের এক কোণে রাখা একটা ভাঙ্গা আলমারির ভেতর থেকে খস খসে শব্দ হতে শুরু করলো। শাওন সেদিকে ক্যামেরাটা ঘোরাতেই লেন্সের ভেতর দিয়ে আমরা যা দেখলাম তা আমাদের রক্ত হিম করে দিল। আলমারির ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছিল একটা নারী মূর্তি। তার পরনে ছিল একটা ছেঁড়া কাদা মাখা লাল শাড়ি, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার শরীরটা। তার চামড়াগুলো ছিল একদম ফ্যাকাশে। তার হাতের আঙ্গুলগুলো স্বাভাবিকের চেয়ে অত্যন্ত 3 গুণ লম্বা ছিল, যার মাথায় ছিল ধারালো কালো নখ। আমরা ভয়ে জমে গেলাম। শাওন ক্যামেরা ফেলে দৌড় দেওয়ার চেষ্টা করতেই সেই অবয়বটি চোখের পলকে ঘরের ছাদ বেয়ে মাকড়সার মতো দ্রুত গতিতে এসে শাওনের সামনে নামলো। সে শাওনের কানের কাছে মুখ এনে একদম ফিসফিস করে বলল, তোরা আমার ঘুম ভাঙিয়েছিস, তোদের রক্ত দিয়ে আমার আসন পবিত্র হবে। পর মুহূর্তেই সে শাওনের বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। তার ধারালো নখ দিয়ে শাওনের বুকটা এক ঝটকায় চিরে ফেলল। শাওন একটা আর্তনাদ বা চিৎকার করারও সুযোগ পেল না। মুহূর্তের মধ্যেই তার শরীরটা নিথর হয়ে গেল। বাকি আমরা 3 জন জান প্রাণ নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম এবং কোনো মতে কুমারখালের একটা স্থানীয় মেসে উঠে আশ্রয় নিলাম। তখন আমরা ভেবেছিলাম আমরা হয়তো বেঁচে গেছি, কিন্তু আসল নরক তখনও বাকি ছিল। ঢাকায় ফিরে আসার পর আমাদের জীবন পুরো
বিষাদময় হয়ে উঠল। শাওনের মৃত্যুর ধাক্কা আমরা কাটিয়ে উঠতে পারছিলাম না। পুলিশ বিষয়টিকে ডাকাত দলের হামলা বলে ফাইল বন্ধ করে দিয়েছিল। কিন্তু সেই ঘটনার ঠিক 1 মাস পর, অর্থাৎ এপ্রিলের 1 অমাবস্যার রাতে আমার ফোনে রাফসানের নাম্বার থেকে একটা ভিডিও কল আসে। আমি সেই কলটা রিসিভ করতেই স্ক্রিনে যা দেখলাম তা দেখে আমার হাত থেকে ফোনটাই পড়ে গেছিল। রাফসান তার নিজের ঘরের মেঝেতে বসে আছে, আর ওর পিছনে দাঁড়িয়ে আছে সেই লাল শাড়ি পরা বিভৎস ছায়ামূর্তি। রাফসানের চোখ দুটো তখন আর স্বাভাবিক ছিল না, পুরো মনে দুটো উপরে নেওয়া হয়েছে। সেখান থেকে অনবরত রক্ত ঝরছে। রাফসান স্ক্রিনের দিকে তাকিয়ে একদম যান্ত্রিক গলায় বলল, ফুয়াদ, জাহেদ কেউ নিয়ে গেছে, ও এখন তোর দিকে আসছে। জমিদার বাড়ির সেই ডায়েরিটা, ওটা জাহিদ চুরি করে আনছিল। আমি স্তব্ধ হয়ে গেলাম। জাহিদ আমাদের না জানিয়ে ওই বাড়ি থেকে একটা পুরনো চামড়ার বাঁধানো কালো জাদুর ডায়েরি নিয়ে এসেছিল, যা আমরা জানতাম না। ফোনটা কেটে যাওয়ার ঠিক 5 মিনিট পর আমি জাহিদের ভাইয়ের কাছ থেকে খবর পাই জাহিদ তার নিজের ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে, আর ওর সারা শরীর নখ দিয়ে আছড়ে ক্ষত বিক্ষত করা। ভয়ে আমার পুরো শরীর কাঁপতে লাগলো। আমি বুঝতে পারলাম চাবিটা বা ডায়েরি যাই হোক না কেন, ওই বাড়ির কোনো জিনিস নিজের কাছে রাখলে সে অভিশপ্ত সত্তাটি দুনিয়ার যে প্রান্তে থাকুক না কেন খুঁজে বের করবেই। আমি দ্রুত জাহিদের বাসায় গেলাম এবং ওর ড্রয়ার থেকে সেই রক্তমাখা কালো ডায়েরিটা উদ্ধার করলাম। আমার মনে হলো, যদি এটা আমি আবার ওই কুমার খালির জমিদার বাড়িতে ফিরে না দিই, তবে আজ রাতেই আমার শেষ রাত। আমি একা মোটরসাইকেল নিয়ে রাতেই কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হলাম। তখন রাত আনুমানিক 3টা বাজে। কুয়াশায় চারপাশে ঢাকা। গড়াই নদীর ব্রিজের ওপর যখন আমি পৌঁছালাম, হুট করেই আমার বাইকের ইঞ্জিনটা আর হেডলাইটটা বন্ধ হয়ে গেল এবং চারপাশে পুরো নিস্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই আমার বাইকের পেছনের সিটে ভারী কিছু বসার শব্দ হলো। আমার ঘাড়ের ওপর এসে পড়লো সেই পচা মাংসের গন্ধযুক্ত বরফ শীতল শ্বাস। আমি বাইকের আয়নায় তাকিয়ে দেখলাম সেই চোখহীন রক্তাক্ত অবয়বটি আমার ঠিক পিছনে বসে আছে এবং তার লম্বা নখগুলো সরাসরি আমার গলার শ্বাসনালী চেপে ধরেছে। আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে একটা কান ফাটানো পৈশাচিক চিৎকার দিয়ে সেই সত্তাটি বাতাসে মিলিয়ে গেল। আমার বাইকের লাইটটাও নিচ থেকে জ্বলে উঠল। আমি আর 1 সেকেন্ডও না দাঁড়িয়ে থেকে উল্টো দিকে বাইক ছুটিয়ে ঢাকায় ফিরে আসি। আজকে প্রায় 1 বছর হয়ে গেছে। আমি বেঁচে আছি ঠিকই, কিন্তু প্রতি রাতে যখন ঘড়িতে রাত 2:45 বাজে আমার ঘরের দেয়ালগুলোতে নখ দিয়ে স্ক্র্যাচ করার শব্দ হয়। আমি জানি হয়তো পারে ডায়েরিটা নদী থেকে কেউ না কেউ আবার তুলে নিয়েছে, আর সেটারই অভিশাপ আবার সচল হয়ে গেছে। সে খুব শীঘ্রই আমার কাছে ফিরে আসবে, এমনটা সবটা সময় আমার মনে হয়। যাই হোক ভাইয়া, আজকের মতো এতটুকুই। আশা করি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যদি আপনাদের সাথে এমন কোনো ঘটনা ঘটে যায় আপনারা সেগুলো কমেন্টে অথবা আমাদের মেলে দিতে পারেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।